চলো ফার্স্ট কোশ্চেন কি বলেছে, কার্য তাপে রূপান্তরিত হয়। আমরা বলেছিলাম যে ডব্লু সমান জে কিউ, তাই না? তাহলে জুল তুল্যাঙ্ক মানে জে সমান কী হয়ে গেল, ডব্লু বাই কিউ। এটাই কোশ্চেন বলেছে যে এই যে জুল তুল্যাঙ্ক যেটা আমরা বলছি, বলেছে যান্ত্রিক তুল্যাঙ্ক, যেটা আমরা জুল তুল্যাঙ্ক বলছি বা যান্ত্রিক তুল্যাঙ্ক বলছি, এটা আসলে কোনো কিছু না, এটা হচ্ছে কার্য এবং তাপের যেটা অনুপাত সেটাকে আমরা বলছি। ঠিক আছে, তাহলে একটা কোশ্চেন হয়ে গেল। তাহলে এটা হচ্ছে বি অপশানটা। তাপের যান্ত্রিক তুল্যাঙ্ক কি? তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের দেখো আমরা একটা মান পেয়েছিলাম, ধ্রুবক মান পেয়েছিলাম। ঠিক আছে, যান্ত্রিক তুল্যাঙ্ক কোনো কিছু না, এটা হচ্ছে একটা ধ্রুবক মান পাবে, যে কার্য এবং তাপের যেটা অনুপাত হবে সেটা একটা ধ্রুবক মান আসবে। তাহলে এটা একটি ধ্রুবক। আচ্ছা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফ 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফে 60 ক্যালোরি তাপ দিলে, এখানে একটা বরফ আছে যার টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ আছে, 1 গ্রাম বরফ, এখানে আমি 60 ক্যালোরি তাপ দিলাম। তাহলে আচ্ছা, পুরো বরফটা কি গলবে? হ্যাঁ বলো, বরফের গলনের ইনতাপ কত ছিল? বরফের গলনের ইনতাপ 80 ক্যালোরি পার গ্রাম না? 80 ক্যালোরি তুমি যদি তাপ দাও তাহলে সেক্ষেত্রে 1 গ্রাম বরফ গলবে বাইরে থেকে। তাহলে আমি দিয়েছি কত? 60 ক্যালোরি তাপ। তাহলে এতটা পোর্শন বরফ গলে গেছে। এইটুকুটা তোমার, এইটুকুটা জল হয়ে আছে, এইটুকুটা জল হয়ে গেছে, বাজবে কিছুটা তোমার পড়ে আছে। তাহলে বলো এর টেম্পারেচার কত হবে? এর টেম্পারেচার কি চেঞ্জ হবে গো? অবস্থার পরিবর্তন হচ্ছে, উষ্ণতার কোনো পরিবর্তন হবে? উষ্ণতা তো পরিবর্তন হবে না। তাহলে বরফ যখন এই যে 1 গ্রাম থেকে আবার 1 গ্রাম এখানে কী হয়ে যাবে, 1 গ্রাম এখানে উৎপন্ন হবে বরফ এবং জলের মিশ্রণ, বরফ এবং জলের মিশ্রণ। কারণ তুমি টেম্পারেচারে দিয়েছো 60 ক্যালোরি, তুমি 6000 ক্যালোরি দাওনি, 60 ক্যালোরি তাপ দিয়েছো বলে শুধুমাত্র বরফটাও পুরোপুরি গলেনি। বরফটা কিছুটা গলে আবার কিছুটা জল হয়েছে, কিছুটা তোমার গলেছে, কিছুটা তোমার বরফ হয়ে থেকে গেছে। তাহলে যে পরিমাণ তাপশক্তি দেওয়া হয়েছে সেই পরিমাণ তাপশক্তি কী হয়েছে, শুধুমাত্র গলাতে সাহায্য করেছে, অবস্থার পরিবর্তন করেছে। তাহলে টেম্পারেচার কত থাকবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেডই থাকবে। ঠিক আছে, নেক্সট কী বলেছে, সিজিএস পদ্ধতি তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান। এটা তো বলেছিলাম যে মুখস্থ করতে হবে, 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি যান্ত্রিক তুল্যাঙ্কের মান, এটা মুখস্থ রাখতে হবে। আচ্ছা, এসআই পদ্ধতিতে তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান কত হবে? এটা মনে রাখতে হবে, সিজিএস পদ্ধতি যদি এটা হয় 4.2, এসআই পদ্ধতি যেটা হবে সেটা হচ্ছে 1 হবে। তাপের যান্ত্রিক তুল্যাঙ্কের মান হচ্ছে এসআই পদ্ধতিতে 1, আর সিজিএস পদ্ধতি হচ্ছে 4.2 × 10⁻7 আর্ক পার ক্যালোরি। আচ্ছা, তারপরে কি বলেছে, কোনো জলপ্রপাতের নিচের জলের তাপমাত্রা উপরের জলের তাপমাত্রা অপেক্ষা কি হবে? অ্যান্সার লেখা আছে বেশি হবে, তাই না? কিন্তু কেন বেশি হবে বলো? আমরা বলেছিলাম যে শীত প্রধান দেশে দেখবে যে সমস্ত ছোটো ছোটো হ্রদ আছে বা অন্যান্য সমুদ্রের মধ্যেও কিছু কিছু জায়গায় কি হয়, তোমার উপরের স্তরটা কী হয়ে যায়, বরফ হয়ে যায় না? আর নিচের স্তরে কী হচ্ছে, তোমার টেম্পারেচার কমতে কমতে 4 ডিগ্রি সেন্টিগ্রেডে তোমার কনস্ট্যান্ট থেকে যায়। কারণ উপরে যেটা বরফ লেয়ার তৈরি হয়েছে সেটাকে আর তাপ ভেদ করে নিচের দিকে আসতে পারছে না, যার ফলে কী হচ্ছে, নিচের দিকে টেম্পারেচার বেশি থাকে। ওটাই মেন কারণ। ওটা বলছিলাম না আমরা এর আগের দিন একটা জিনিস কনসেপ্ট বলেছিলাম যে শীত প্রধান দেশে কীভাবে তোমার জলের একটা ব্যতিক্রান্ত প্রসারণ উদাহরণে বলেছিলাম যে শীত প্রধান দেশে কীভাবে তোমার জলজ প্রাণীরা তোমার জলের ভিতরে কীভাবে তোমার বেঁচে থাকতে পারে। তার মেন কারণ হচ্ছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ। তাহলে আমাকে এটা অ্যান্সার করতে হবে যে জলের নিচের তাপমাত্রা কী হবে, বেশি হবে। ঠিক আছে, এটা মনে রাখবো এরকমভাবে, নিচের তাপমাত্রা সবসময় বেশি হয়। তারপরে কি বলেছে, লিনতাপের মাত্রীয় সংকেত। লিনতাপ মানে কি বলেছিলাম গো? তাপ মানে কি বলেছিলাম? যখন অবস্থার পরিবর্তন হবে, দুটো ছিল তাপের সূত্র, একটা এমএসটি আর একটা বলেছিলাম এম ইন্টু এল, তাই না? এল মানে হচ্ছে গিয়ে Q/m, আমরা বের করে নিতে পারবো। কিউ মানে হচ্ছে তাপ, তাপ হচ্ছে শক্তি মানে কার্য মানে কি? তাপ হচ্ছে একটা শক্তি মানে কার্য মানে হচ্ছে বল ইন্টু সরণ। আর বলের মাত্রা কি বলো? একবারে লিখছি ml (10⁻²) আর সরণ হচ্ছে l, আর নিচে কী চলে এলো m কেটে গেল, তাহলে কী হয়ে গেল বলো? l² (10⁻²). তাহলে আমরা l² (10⁻²) লিখতে পারবো, আর না হলে কী লিখতে পারবো, m⁻⁴ l² (10⁻²). এগুলো হয়ে গেছে, সেজন্য আমি আর বলছি না।
আচ্ছা সিজিএস পদ্ধতিটা তোমরা জানো, সিজিএস পদ্ধতিতে বরফের গলনের তাপ হচ্ছে কত, 80 ক্যালোরি পার গ্রাম। তারপরে বলছে সিজিএস পদ্ধতিতে জলের বাষ্পীভবনের তাপ কত, 537 ক্যালোরি পার গ্রাম। এই দুটো মান মনে রাখবে, এসআই পদ্ধতিতে মানগুলো মনে রাখবে। উষ্ণতা স্থির রেখে একক ভরে কোনো কঠিন পদার্থকে একক ভরে কঠিন পদার্থকে তরলে রূপান্তরিত করতে প্রয়োজনীয় তাপকে আমরা কি বলবো, লিনতাপ বলবো, গলনের লিনতাপ বলবো, গলাচ্ছি বস্তুটাকে। আচ্ছা বাষ্প তরলে ঘনীভূত হলে, বাষ্প যদি তরলে ঘনীভূত হয় তাহলে সেক্ষেত্রে তাপ উৎপন্ন করে না। বাষ্প যদি, আচ্ছা তরল থেকে তুমি যদি বাষ্প করতে যাও তাহলে কি করবে, তাপ দিবে। তরল থেকে বাষ্প প্রথমে কি করলে, জল নিলে, জলকে তুমি টেম্পারেচার দিলে 100 ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে জল ফুটতে শুরু করলো। তারপরে সেই জলকে আবার টেম্পারেচার বলছি, তুমি হিট এনার্জি দিচ্ছ। হিট এনার্জি দেওয়ার ফলে কী হচ্ছে, সেই জলটা বাষ্পে পরিণত হয়ে গেল। এবার সেই বাষ্পটাকে তুমি কাপড়ের মধ্যে ধরে নিলে কোনো একটা জায়গায়, সেই বাষ্পটা থেকে তুমি যদি তরল করতে চাও তাহলে সেক্ষেত্রে তোমাকে কী করতে হবে, তাপকে শোষণ করতে হবে। যেমন নর্মাল কী হচ্ছে বলো তো, নদী নালা খাল বিল থেকে বাষ্প তো তোমার নর্মাল টেম্পারেচারও হয়, বাষ্পায়ন দুই রকমের মাধ্যমে হয়, একটা নর্মাল টেম্পারেচারে হয় আর একটা হচ্ছে স্ফুটন প্রক্রিয়ার মাধ্যমে হয়। জল টকবক করে ফুটছে, ওখান থেকে বাষ্প পরিণত হচ্ছে। আর এই যে রোদ পড়ছে, এই রোদের কিন্তু তোমার বাষ্প হয়, জলের উপরিতল থেকে আস্তে আস্তে সমস্ত জল বাষ্পে পরিণত হয়। দেখবে সেই জন্য নদীনালা এক সময় পরে শুকিয়ে যায়। তাহলে সেই বাষ্পটা কী হয়, রাত্রিবেলা টেম্পারেচার কমতে থাকে, টেম্পারেচার কমলে কী হচ্ছে, তখন এনার্জি রিলিজ করতে থাকে, এনার্জি রিলিজ করে কী হচ্ছে, আবার জলে পরিণত হয়ে যায়। সেই জন্য তো শিশির পড়ে, সেই জন্য তো কুয়াশা হয়, তাই না? তাহলে সেই জন্য বলেছে যে জলকে না বাষ্প থেকে বাষ্প তরলে ঘনীভূত হলে, তরলে যদি ঘনীভূত হয় তাহলে সেক্ষেত্রে কী হবে, তোমার তাপ উৎপন্ন করবে। আচ্ছা জলকে শীতল করে বরফে পরিণত করার ক্ষেত্রে যদি ভর শক্তির তুল্যতাকে হিসাবের মধ্যে আনা হয়, তাহলে জলকে শীতল করে বরফে পরিণত করার ক্ষেত্রে যদি ভর ও শক্তির তুল্যতাকে হিসাবের মধ্যে রাখা হয়, তাহলে জলের ভর বৃদ্ধি পায়, একই থাকে, হ্রাস পায়। আচ্ছা আমাদের একটা সাধারণ কনসেপ্ট ছিল যে জলকে যদি আমরা বরফে পরিণত করি তাহলে সেক্ষেত্রে আয়তন হ্রাস পাবে, ঠিক আছে? ওই জিনিসটাই বলেছে যে জলকে শীতল করে তুমি যদি বরফে পরিণত করো তাহলে সেক্ষেত্রে আমাদের যেটা কনসেপ্ট, সেই কনসেপ্ট অনুযায়ী কী হবে, ওর আয়তন হ্রাস পায়। কিন্তু এটার একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা আমি পরের দিন তোমাকে বলে দেবো, এটা দেখতে হবে। এটা মনে রাখো যে জলকে তুমি যদি তোমার 10 গ্রামের জল থাকে তাহলে সেটাকে তুমি যদি বরফে পরিণত করো তাহলে সেটা কত হয়ে যাবে, 9 গ্রাম হয়ে যাবে, ঠিক আছে? এটা একটা নিয়মের মধ্যে পড়ে, কারণ আছে, এটা সায়েন্টিফিক, এটা দেখানো যায়। আচ্ছা কি বলেছে দেখো, -10 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বরফের একটি ব্লককে ধীরে ধীরে তাপ দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করা হলো। এবার বলেছে কোনটা, আমার যে লেখচিত্র দেওয়া আছে কোনটা সঠিক। 4টা লেখচিত্র দিয়েছে তোমাকে, 4টার মধ্যে কোনটা সঠিক হবে। আচ্ছা একটা জিনিস বলো, আমি 4টা লেখচিত্র এখানে আঁকছি, তারপরে আমরা বলছি। যে এরকম যদি কোশ্চেন দেয় তাহলে কিভাবে করবে। প্রথম যেটা গ্রাফ দিয়েছে এখান থেকে দিয়েছে, এইরকমভাবে দিয়েছে, ঠিক আছে? এটা প্রথম গ্রাফটা। দ্বিতীয় যেটা গ্রাফ দিয়েছে সেটা হচ্ছে এরকম, এরকম নিয়েছে, তারপর এরকম দিয়েছে। একদিকে হচ্ছে উষ্ণতা আর একদিকে হচ্ছে তাপ, উষ্ণতা তাপ। 3 নম্বর যেটা দিয়েছে সেটা এরকম, প্রথমে এরকম, তারপরে এরকম গেছে, তারপরে এরকম গেছে, তারপরে এরকম গেছে। তা 3 নম্বর, এখানে উষ্ণতা আর এই সাইড হচ্ছে তাপ। আর লাস্টেরটা যেটা দিয়েছে সেটা এরকম দিয়েছে।
তারপর হচ্ছে এরকম, এইদিকে হচ্ছে উষ্ণতা। এবার একটা জিনিস বলো, যে আমরা যখন তাপ শক্তি দিই তখন উষ্ণতা আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ে, তাই না? এরকম কোনো সময় হয় না তাপ শক্তি দিচ্ছ আর উষ্ণতা তোমার কী হবে, কমে যাবে। কমে কী গো? এটা এই গ্রাফগুলো দেখো আস্তে আস্তে তোমার টেম্পারেচার বেড়েছে। দেখো টেম্পারেচার বাড়া মানে কি, ওয়াই অ্যাক্সিস এই বরাবর যত হাইট হবে এটা টেম্পারেচার বৃদ্ধি, এটা টেম্পারেচার উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে। আর তাপ মানে কি, এই বরাবর তুমি তাপ শক্তি দিচ্ছ। ধরে নাও এটা হচ্ছে 0 ক্যালোরি, এটা হচ্ছে 1 ক্যালোরি। 1 ক্যালোরি তাপ শক্তি দিলে এটা 2 ক্যালোরি, এরকমভাবে তাপ শক্তি এদিকে বাড়ছে। এবার যখন আমরা তাপ শক্তি দিই তখন এই গ্যাপটা তো কোনো সময় হবে না, মানে যখন আমি তাপ দিইনি তখন উষ্ণতা সর্বোচ্চ, যখন তাপ দিলাম তখন উষ্ণতা সর্বনিম্ন হয়ে গেলো, এরকম হবে না। এরকম কি হয়, যখন তাপ দিলাম তখন উষ্ণতা, যখন তাপ দিইনি মানে এখানে ধরো 0 ক্যালোরি তাপ দিয়েছি KCl, তখন উষ্ণতা কি সর্বোচ্চ হবে? তাপ তো তোমাকে দিতে হবে, তারপরে তো টেম্পারেচার নিয়ে যেতে হবে, তাহলে এটা তো হচ্ছেই না। প্রথম গ্রাফে কি ভুল আছে, উষ্ণতা আর এখানে তাপ। আমি যখন স্টার্ট করছি কোনো একটা গ্রাফ তখন অবশ্যই সেই গ্রাফটা কী হবে, মূল বিন্দু থেকে শুরু হবে, কারণ মূল বিন্দু হচ্ছে 0, তাই না? তারপরে 1 ক্যালোরি, তারপরে 2 ক্যালোরি, তারপরে 3 ক্যালোরি, তুমি এখান থেকে শুরু করেছো, এটা মূল বিন্দু থেকে শুরু করেনি, সেই জন্য এই গ্রাফটাও ভুল। ঠিক আছে, এই গ্রাফটাও তোমার ভুল হয়ে গেল। আচ্ছা, তোমার কাছে এবার বাকি থাকছে এটা এবং এটা, এবং দুটো একই রকম মনে হচ্ছে দেখতে, না এখানে এরকম আছে, ঠিক আছে। এবার এই দুটোর মধ্যে কোনটা হবে, এটা হবে না এটা হবে? তোমাকে বলেছে যে -10 ডিগ্রি -10 ডিগ্রি উষ্ণতার বরফের একটি ব্লককে ধীরে ধীরে তাপ দিয়ে 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় স্টিমে পরিণত করা হলো। 100 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার স্টিমে পরিণত করা হলো। এবার একটা জিনিস বলো, এখানে এটার সাথে তবু মিলবে, এটার সাথে মিলবে না, এই জন্যই যে যখন আমি ধরে নিলাম এই টেম্পারেচারটা হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, এই টেম্পারেচারটা আমি ধরে নিলাম -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তাহলে -10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে 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 একটা সময় আসবে যে যখন টেম্পারেচার কত হয়ে যাবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না? আচ্ছা, 0-র পরে এরকম হবে না কোনো সময় যে একবারে সোজা উপরে উঠে গেছে, 0-র পরে এরকম কোনো সময় হবে না যে একবার সোজা উঠে গেছে। 0-র পরে কী হবে যে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির থেকে, দেখো একটা জিনিস ছিল, 0 ডিগ্রি সেন্টিগ্রেডে স্থির থেকে ওই বস্তুটা কী হবে, আস্তে আস্তে গলতে শুরু করবে, আর যখন গলতে শুরু করবে তখন উষ্ণতা বাড়বে না, তখন কী হবে, অবস্থার পরিবর্তন হবে। অবস্থার পরিবর্তন হলে কী হবে, এরকম সোজা হবে গ্রাফটা, বুঝতে পারলে? এখানে দেখো একটা ফ্ল্যাট এসছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড, তারপর এখানে কত এসছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এই যে এই টেম্পারেচারটা যেটা বলছি এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড, এখান থেকে এইটুকু যেটা হাইট সেটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। তারপরে কী হচ্ছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড ফিক্সড হয়ে গেল, ঠিক আছে, দিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন হচ্ছে, অবস্থার পরিবর্তন এখানেও কী হচ্ছে বলো, 0 ডিগ্রি সেন্টিগ্রেড। কিন্তু এখানে -10 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যায় বরফ ছিল, এখানেও 0 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যায় বরফ আছে, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যায় কী হয়ে গেছে তোমার বলো তো, জল হয়ে গেছে। এই জলটাকে আবার তুমি হিট এনার্জি দিচ্ছ, দিয়ে আর টেম্পারেচার বাড়তে 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 এবার কত হয়ে গেল তোমার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এবার 100 ডিগ্রি সেন্টিগ্রেডে যেই চলে আসবে এরকম সোজা হবে। তারপর এবার কী হবে বলো তো, বাষ্পায়ন হবে। তাহলে বাষ্পায়ন হলে কী হবে, অবস্থার পরিবর্তন, তখন অবস্থার পরিবর্তনের সময় এরকম সোজা লাইন হবে, মানে এখানেও কী হচ্ছে যখন 100 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। তাহলে অ্যান্সার হচ্ছে এটা। এটা খুব ট্রিকি কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। এটা কিন্তু হচ্ছে না, একবারে লাফিয়ে যেটা উঠে গেছে এটা কিন্তু হবে না। চলো নেক্সট কোশ্চেন কী বলেছে দেখো, যে 1 কেজি জলকে 1000 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে 1 কেজি স্টিমে পরিণত করতে তাপ লাগবে। 1 কেজি জল আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড রেখে 1 কেজি স্টিমে পরিণত করতে কী পরিমাণ তাপ লাগবে? তাহলে বলো, এখানে কি অবস্থার পরিবর্তন হয়েছে না উষ্ণতার পরিবর্তন হয়েছে? ছিল 1 কেজি জল, তাই না? আমি কি করে দিলাম 1 কেজি স্টিম, তাহলে কী পরিমাণ তাপশক্তি লাগবে? এবং সেই জলটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছিল, 100 ডিগ্রি সেন্টিগ্রেডে ফুটছিল। তাহলে আমাদের অবস্থার পরিবর্তন হয়েছে, তাহলে কি যে পরিমাণ তাপ লাগবে সেটা হচ্ছে কিউ সমান হচ্ছে ml। এম মানে হচ্ছে 1 কেজি, তাই না? 1 কেজি কী আছে, জল আছে, আর লিন তাপ হচ্ছে গিয়ে কত বলো তো, বাষ্পায়ন লিন তাপ কত ছিল, 22.68 জুল পার, আচ্ছা 22.68 ইন্টু 10 টু দি পাওয়ার সামথিং ছিল, দেখো তো 10 টু দি পাওয়ার 3 এটা ছিল তোমাদের জুল পার কেজি ছিল না? জলের বাষ্পীভবনের লিন তাপ হচ্ছে 22.68 ইন্টু 10 টু দি পাওয়ার 3 জুল পার কেজি, এরকম ছিল। তাহলে কী হয়ে গেল বলো তো,
5 আছে, হ্যাঁ 5 দাও। তাহলে চলো কেজি কেজি তো কেটে গেল, এই দশমিক তুললাম, তাহলে কত হলো 100। 100 মানে দুটো শূন্য, এখানে 3টে শূন্য কাটবে, তাহলে কেটে গিয়ে এখানে কটা হলো 3টে শূন্য, তাহলে 2268 × 10⁻³ জুল। আচ্ছা 2268 তো নেই, 2260 আছে, অ্যাপ্রক্সে যেটা পাবে সেটা নাও, 2260, ঠিক আছে কাছাকাছি। ওরা 2268 না নিয়ে 60 নিয়েছে, তাহলে 2260 × 10⁻³ জুল। রেকর্ডিংটা দিয়ে দিব, দেখে নিও। 15 নম্বর কোশ্চেনটা খুব সুন্দর কোশ্চেন দিয়েছে, দেখো বলো একটি কঠিন আর দেইনি তাহলে, আচ্ছা এটা ছবি করে তাহলে পাঠিয়ে দেবো, এটা আমাকে আর বলতে হচ্ছে না, না বলে দেবো। আরে ছবি করে দিয়ে দিব, তোমরা দেখে নিও। আমি শুধু ছবিটা এঁকে দিচ্ছি, একটাই শুধু গ্রাফ দিয়ে একটাই ছবি আছে, এবং কোশ্চেনটা ভালো সেই জন্য বলে দিই একটু। ও এটা দিইনি, মনে হচ্ছে বেশি পেজ লেগে যাবে সেই জন্য। আচ্ছা এবার যে কলেজের ফর্ম ফিল আপ হবে, তাহলে একটু আগে তোমরা কিন্তু গ্রাফ দেখে একটা জিনিস বুঝে গেছো, কী বলো তো, যে এইগুলোতে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে, কিন্তু এইগুলোতে তোমার টেম্পারেচার বৃদ্ধি পায়নি। এখানে টেম্পারেচার বৃদ্ধি পেয়েছে, এখানে টেম্পারেচার কিন্তু বৃদ্ধি পায়নি, এখানে আবার টেম্পারেচার কী হয়েছে, বৃদ্ধি পেয়েছে। তাহলে এখানে উষ্ণতার পরিবর্তন হয়েছে, আর এখানে অবস্থা, এখানে উষ্ণতার পরিবর্তন হয়েছে, এখানে অবস্থার পরিবর্তন হয়েছে, এখানে আবার কী হয়েছে, উষ্ণতার পরিবর্তন হয়েছে, এরকমভাবে এগোচ্ছে। তাহলে আমাকে বলেছে একটি কঠিন পদার্থ থেকে সমরে তাপ প্রদান করা হচ্ছে এবং পদার্থটির উষ্ণতার পরিবর্তন নিচের নিম্নের চিত্রে দেখানো হয়েছে। এবার বলছে লেখচিত্রে আচ্ছা লেখচিত্রে বলেছে অবস্থানান্তর বোঝায়। আচ্ছা অবস্থানান্তর মানে হচ্ছে অবস্থার পরিবর্তন, অবস্থানান্তর কোনটা বোঝাচ্ছে, অবস্থার পরিবর্তন হচ্ছে গিয়ে অ্যান্সার হচ্ছে গিয়ে একটা হচ্ছে, দেখো একটা অবস্থার পরিবর্তন হচ্ছে এবি, এখানে তোমার ধরে নাও যে জল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, বা ধরে নাও এখানে কঠিন থেকে তরল হচ্ছে, এটা একটা অবস্থার পরিবর্তন। একটু করে বরফ নিয়ে নিয়েছে, যে বরফ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, বা ধরো না -10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে, এখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, তাহলে এখানে বরফটা 0 ডিগ্রি সেন্টিগ্রেডেই আছে, কিন্তু এবার তুমি হিট এনার্জি যেটা দিচ্ছ, যার ফলে এবার অবস্থার পরিবর্তন হচ্ছে, এই বরফটা এবার তরলে পরিণত হচ্ছে, ঠিক আছে। তারপরে আবার টেম্পারেচার বাড়লো জলের, এবার ওই জলটা কী হলো তোমার বাষ্পে পরিণত হলো, তাহলে দুটো অবস্থার পরিবর্তন, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে গিয়ে সিডি, ঠিক আছে। এই কোশ্চিন দিয়েছে, অবস্থানান্তর হচ্ছে দুটো, একটা হচ্ছে এবি, একটা হচ্ছে গিয়ে সিডি। আমি এই কোশ্চিনগুলো পাঠিয়ে দিব। খুব ভালো ভালো কোশ্চেন। যার একটা কোশ্চেন দেখে নাও, এখানে বলছে এটা হচ্ছে একটা চিত্র বলে দিয়েছে, এটা হচ্ছে 15 নং চিত্র, ঠিক আছে। বলছে এই চিত্র থেকে একটা কোশ্চেন বলেছে, যদি সিডি সমান 2ab হয়, সিডি সমান হচ্ছে যদি 2ab হয়, মানে সিডির যেটা টেম্পারেচার সেটা হচ্ছে এবির দ্বিগুণ টেম্পারেচার বলেছে কি, আচ্ছা যাই, সিডি সমান যদি 2ab হয়, তাহলে কোন বক্তব্যটি ভুল। একটা বক্তব্য বলেছে, চলো বক্তব্যগুলো লিখে দিচ্ছি। এবি অংশটি কঠিন থেকে তরলে রূপান্তরিত বোঝায়। এই দেখি তোমাদের একটা মোবাইল দাও তো, ছবি করে গ্রুপে দিয়ে দিই কোশ্চেনটা। তোমাকে বলেছে যে সিডি হচ্ছে টুয়াইস অফ এবি, মানে সিডিতে ধরে নাও যে পরিমাণ এনার্জি লেগেছে, যে পরিমাণ তাপশক্তি সিডিতে লেগেছে, সেটা এবির থেকে দ্বিগুণ বলেছে, সেটা এবির থেকে দ্বিগুণ বলেছে। আমাকে 4টা অপশান দিয়েছে, 4টা অপশানের মধ্যে বলেছে যে এবি অংশটি কঠিন থেকে তরলে রূপান্তরিত বোঝায়, বলেছে এবি অংশটি কঠিন থেকে তরলে রূপান্তরিত হওয়া বোঝায়, বোঝাতেই পারে এবি অংশটা কঠিন থেকে তরলে রূপান্তরিত হচ্ছে, কারণ এটা অবস্থার পরিবর্তন না, এবি অংশটা অবস্থার পরিবর্তন। তাহলে প্রথমে কী হচ্ছে, প্রথমে এটা ঠিক যে প্রথমে কী হচ্ছে, কোনো একটা কঠিন বস্তু যদি থাকে, তাহলে কঠিন বস্তুর কঠিন থেকে তরলেই যায়, তাই না। তাহলে এবি অবস্থা কঠিন থেকে তরলে রূপান্তরিত, এটা ঠিক কথা। তারপরে কি বলেছে দেখো, সিডি অংশটি তরল থেকে বাষ্পে রূপান্তরিত বোঝায়, তাহলে ঠিকই আছে। দেখো এবি হচ্ছে কঠিন থেকে তরল, তারপরে হচ্ছে কি তোমার টেম্পারেচার বলো যে তরল থেকে কী হয়ে গেল, কঠিন হয়ে গেল, তরল থেকে কী হয়ে গেল, বাষ্প হয়ে গেল। আচ্ছা নেক্সট কী বলেছে, বাষ্পীভবনের লিনতাপ গলনের লিনতাপের দ্বিগুণ, বলেছে বাষ্পীভবনের লিনতাপ, এটা হচ্ছে বাষ্পীভবন, এই জায়গাটা হচ্ছে বাষ্পীভবনের লিনতাপ গলনের যেটা লিনতাপ তার থেকে দ্বিগুণ। হ্যাঁ দেওয়া আছে, দেখো সিডি হচ্ছে টুয়াইস অফ এবি, তাই না।
এই সমীকরণ অনুযায়ী আমরা কী বলবো, এটা তো তাপশক্তি বোঝাচ্ছে, সিডি যেটা সিডিতে একটা তাপশক্তি বোঝাচ্ছে, এবি হচ্ছে একটা তাপশক্তি। সি থেকে ডিতে সিডি মানে হচ্ছে একটা অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তন যেটা তাপশক্তি সেটা হচ্ছে সিডি, আর এ থেকে বিতে একটা অবস্থার পরিবর্তন, এই অবস্থার পরিবর্তন যেটা তাপশক্তি সেটা হচ্ছে এবি। আমাকে বলেছে সিডি হচ্ছে এবির দ্বিগুণ, হতেই পারে। বাষ্পীভবনের লিনতাপ কঠিনীভবনের লিনতাপের তরলের যেটা লিনতাপ, তরল থেকে যেটা কঠিন হচ্ছে, কঠিন থেকে যেটা তরল হচ্ছে গলনের লিনতাপের দ্বিগুণ, এটা হতেই পারে। বাষ্পীভবনের লিনতাপ তোমার হচ্ছে গিয়ে গলনের লিনতাপের থেকে দ্বিগুণ, এটা ঠিক আছে। এবার কি বলেছে দেখো, যে গলনের লিনতাপ বাষ্পীভবনের লিনতাপের দ্বিগুণ, এটা কোনো সময় হবে না। যে নিচে থাকবে তার যেটা লিনতাপীয় শক্তি সেটা উপরের লিনতাপের শক্তি থেকে সবসময় কম হবে, ঠিক আছে। যে নিচে থাকবে তার ক্ষেত্রে এনার্জিটা উপরের এনার্জির থেকে সবসময় কম লাগবে। এখানে এনার্জি বেশি লাগবে, কারণ এই অবস্থাটা পেরিয়ে তারপরে তুমি এখানে এসছো, তাহলে এখানে এনার্জি সবসময় বেশি লাগবে। এখানে অবস্থার পরিবর্তন করতে গেলে বেশি এনার্জি দিতে হবে। সেই জন্য তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস, যে এবি অবস্থায় মানে কি আছে বলো তো, যে এনার্জি যেটা দিচ্ছ সেখানে কঠিন থেকে তরলে হচ্ছে। ধরে নাও একটা বরফ কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, কঠিন থেকে তরলে পরিণত হচ্ছে, তাহলে এই জলটা দিয়ে তুমি যদি কারো গায়ে দাও তাহলে সেক্ষেত্রে কেমন লাগবে। আর এখানে কি হয়েছে, তোমার তরল থেকে বাষ্পে পরিণত হচ্ছে, তাহলে এই জলটা যদি কারোর গায়ে দাও তাহলে কেমন লাগবে। এটা একদিন বলেছিলাম, মনে করো, ভুল করেও করবে না এই কাজ। কার্য তাপ সম্পর্কিত কি বলেছে দেখো, একটা সূত্র যেটা তোমরা জানো, ডব্লিউ সমান যে কি হয়, বাদ বাকি এর তেমন কোনো কিছু নেই, এগুলো মোটামুটি সবই তোমাদের জানা আছে। আচ্ছা একটু পড়ে নিই চলো। নেক্সট কোশ্চেন কী বলেছে, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 60 ক্যালোরি তাপ দিলে, ওই একই জিনিস বললাম না, 0 ডিগ্রি ওই কী হবে, 0 ডিগ্রি সেন্টিগ্রেডই হবে, পাওনি? হালকা বোঝা গেলেই হলো। 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 1 গ্রাম বরফ 60 ক্যালোরি তাপ দিলে চূড়ান্ত তাপমাত্রা 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে, কারণ পুরো বরফটা গলেনি। কি তাপ 80 আছে, এখানে 60 লেখা আছে, এখান থেকে তো ছবি তুলে দিলাম। তো তুমি নিচেটা দেখছো, 19এরটা কী বলেছে দেখো, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 1 গ্রাম বরফ 80 ক্যালোরি তাপ গ্রহণ করলে 1 গ্রাম জলে পরিণত হলো, তাহলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে বলো? ওটাই হবে, কারণ অবস্থার পরিবর্তন হয়েছে। 1 গ্রাম বরফ থেকে 1 গ্রাম জলে পরিণত হয়েছে। অবস্থার পরিবর্তনের সময় টেম্পারেচার চেঞ্জ হয় না, 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকে। আচ্ছা অবস্থার পরিবর্তনের সময় কি বলেছে দেখো, অবস্থানান্তরের সময় পদার্থের উষ্ণতা একই থাকে। স্পর্শ করে বেশি ঠান্ডা, দেখো স্পর্শ করে বেশি ঠান্ডা মনে হবে কোনটা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা জল, 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বরফ, বরফ ও জলের মিশ্রণ, বরফ ও নুনের মিশ্রণ। খুব সুন্দর জিনিস, যে এটা হচ্ছে বরফ এবং নুনের যেটা মিশ্রণ সেটা কম মনে হবে। কেন বলো তো, বলবে না, বলছি আমি ভুল বলছি, সেটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেটা জল আছে বা 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা যেটা বরফ আছে, জল থেকে বরফে পরিণত হলো, তাহলে জলের থেকে তোমাকে বরফে হাত দিলে বেশি ঠান্ডা মনে হবে। কিন্তু বরফের থেকে দেখো, বরফ ও জলের মিশ্রণের থেকেও তোমার সবথেকে বেশি ঠান্ডা মনে হবে বরফ ও নুনের মিশ্রণ, কারণ সেক্ষেত্রে হিমাঙ্ক আরও নিচে নেমে যায়, টেম্পারেচার আরও নিচে নেমে যায়, মানে তাপশক্তি আরও বেশি অ্যাবজর্ব হয়ে যায়, যার জন্য টেম্পারেচার 0 ডিগ্রি সেন্টিগ্রেড থাকবে, কিন্তু হিমাঙ্ক অনেক নিচে নেমে যায়, যার জন্য তোমার কী হবে, ঠান্ডা বেশি মনে হবে। সেই জন্য দেখবে অনেক সময় এরকম হয় যে টেম্পারেচার কমানোর জন্য অপদ্রব্য কিছু মেশানো হয়, যাতে আরও বেশি কম টেম্পারেচার চলে যায়। সেটা হচ্ছে গিয়ে যেমন ফ্রিজে সিএফসি আমরা ইউজ করছি না, তোমার -10 ডিগ্রি 20 ডিগ্রি নিজের মতো করে দিচ্ছ তোমরা টেম্পারেচার, ওই রকম হচ্ছে কি ব্যাপার, অপদ্রব্য মিশিয়ে, এই যে নুন মিশিয়ে তোমার টেম্পারেচার আরও কমানো যাবে। তাহলে বরফ আর নুনের যেটা মিশ্রণ সেই টেম্পারেচারটা আমরা জানি না, সেটা দেখা গেলো -10 ডিগ্রি সেন্টিগ্রেড হয়ে গেছে, ঠিক আছে। বরফের সাথে যখন আমরা নুন মেশাবো টেম্পারেচার আরও কমে যাবে। তাহলে কোনো একটা লাশকে যদি নিয়ে আসি, দেখা গেলো জাপান থেকে নিয়ে আসছি, তাহলে বরফের সাথে কি করব, ওই নুন মিশিয়ে দিব, তাহলে বেশি দূর পর্যন্ত নিয়ে যাওয়া যাবে, একবারে করা হয়ে যাবে পুরো। আচ্ছা লাস্ট কি বলেছে, লিন তাপ থার্মোমিটারের তাপমাত্রায় পাঠকে কেমন দিবে। যখন তুমি লিন তাপ থার্মোমিটারের তাপমাত্রায় পাঠ কেমন দিবে গো, একই থাকবে, কারণ লিন তাপে কী হচ্ছে, টেম্পারেচার কি চেঞ্জ হয়, একই থাকে। লিন তাপের সময় টেম্পারেচার হয় না, টেম্পারেচার চেঞ্জ হয় না, অবস্থার পরিবর্তন হয়। তাহলে তোমাদের মোটামুটি তাপ থেকে যত এমসিকিউ কোশ্চেন ছিল
অপশন সহ না, আরেকটা তোমাদের দিতে হবে। তাহলে এরপরের দিন তোমরা পড়ে আসবে কার্যক্ষমতা শক্তি থেকে শুধুমাত্র আমি এমসিকিউ কোশ্চেন দিয়ে দেবো তোমাদের, বাইরে থেকে নাহলে করে নেবে। আজকে নিয়ে চলে যাও। আমি শুধু মেন পয়েন্টগুলো পড়বো, ঠিক আছে, যাতে খুব তাড়াতাড়ি চ্যাপ্টারটা শেষ হয়ে যায়। মেন পয়েন্ট কী আছে এখানে দেখব, দ্রাব্য এবং দ্রাবকটা দেখব। কি বলেছে দেখো, যে 2 বা ততোধিক পদার্থকে, সেটা কঠিন, তরল বা গ্যাসীয় যাই হোক হবে, কিন্তু দুটো হতে হবে অথবা তার বেশি হলেও হবে, কোনো অসুবিধা নেই। 2 বা ততোধিক পদার্থকে মেশালে যদি একটি সমসত্ব মিশ্রণ উৎপন্ন হয় এবং ওই মিশ্রণের উপাদানগুলির আপেক্ষিক পরিমাণ যদি একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত পরিবর্তন করা সম্ভব হয়, তবে ওই মিশ্রণকে আমি দ্রবণ বলবো। মেন কথা হচ্ছে গিয়ে দ্রবণ মানে হচ্ছে দ্রাব্য প্লাস দ্রাবক, যার মধ্যে কি থাকবে, সমসত্ব মানে কি বলতো, যে জলের সাথে যদি আমি চিনি মেশাই বা জলের সাথে যদি লবণ মেশাই, তাহলে তুমি যদি নিচের পোর্শন থেকে 1 চামচ জল তোলো, তাহলে যেরকম মিষ্টি লাগবে উপরের পোর্শন থেকে তুললেও কি সে একই রকমই মিষ্টি লাগবে। তাহলে এটা হচ্ছে সমসত্ব দ্রবণ। যদি এরকম হেরফের হয়ে যায়, যে বাড়িতে যেগুলো কেক বানাচ্ছে উপরের দিকে কী করছে বলো তো, উপরের দিকে কাজু কিশমিশ হাবিজাবি সমস্ত জিনিস দিয়ে দিচ্ছ, তাহলে উপর থেকে পোর্শন থেকে খাও খেতে একরকম লাগবে, আর ভেতরের পোর্শন থেকে খাও খেতে একরকম, এটা সমসত্ব না, ঠিক আছে। তুমি ওখানে নিজের মতো করে সুবিধা মতো করে সাজানোর জন্য করে দিয়েছো ওটা। তাহলে দ্রবণ যদি এরকম হয় যে প্রত্যেকটা জায়গার পরিমাণ, গুণগত পরিমাণ এবং তোমার গুণগত পরিমাণ বলো বা কী বলবো ওটাকে, ঘনত্ব বলো, যদি একই রকম হয়, তাহলে সেটাকে আমরা দ্রবণ বলতে পারবো, মানে সমসত্ব বলতে পারবো। আচ্ছা, এবার দ্রবণের ভেতরে যে দ্রাব্য এবং দ্রাবক আছে, দ্রাব্য কি আমি সংক্ষেপে বলে দিচ্ছি, দ্রাব্য মানে যেটার পরিমাণ কি থাকবে, কম থাকবে সাধারণত। যেমন জল এবং চিনির মিশ্রণে কি হয়, চিনির পরিমাণটা কম থাকে, তাহলে সেটা হচ্ছে দ্রাব্য, আর জলের পরিমাণ যেটা বেশি থাকবে সেটা হচ্ছে কি তোমার দ্রাবক। ব্যাস, এগুলো হয়ে গেল। আচ্ছা, এবার সংকর ধাতু, এখান থেকে একটা কোশ্চেন এসেছে, ঠিক আছে। সংকর ধাতু যেমন হচ্ছে গিয়ে, আমি সংকর ধাতু তোমাদের ক্লাস 10-এর যেটা একটা লিস্ট আছে সেটা মুখস্থ করতে হলো, সেটা এটা ক্লাসের পরে তোমাদের দেখিয়ে দিচ্ছি, কারণ ওখান থেকে কোশ্চেন আসে। যেমন তোমাদের কোশ্চেন আসে যে পিতল কোন কোন ধাতুর মিশ্রণ, এই কোশ্চেনে যেমন প্রায় আসে। পিতল হচ্ছে গিয়ে তোমার তামা এবং জিঙ্কের মিশ্রণ, ঠিক আছে, এই কোশ্চেনে প্রায় এসেছে। তাহলে সংকর ধাতু কী আছে দেখে নাও, যে 2 বা ততোধিক ধাতুর সঙ্গে অন্য কোনো ধাতু বা অধাতুর মিশ্রণকে আমরা সংকর ধাতু বলবো। বলছে তাদের উপাদানগুলিকে কোনো ভৌত প্রক্রিয়ায় পৃথক করা যায় না, কিন্তু সংকর ধাতুকে একটি মিশ্রণ বলা হয়, কারণ এর উপাদানগুলি ধর্ম বজায় রাখতে। আচ্ছা, এই উপাদানগুলি কি বলছে, কারণ এর উপাদানগুলির মধ্যে ধর্ম বজায় থাকে বিভিন্ন অনুপাতে। যেমন হচ্ছে গিয়ে সংকর ধাতু, যদি একটা উদাহরণ নাও, তাহলে যখন 2-3টে ধাতুকে একসাথে মিশ্রণ করবো তখন সেই ধাতুকে সংকর ধাতু বলে। এবার সংকর ধাতুর মধ্যে একটা উদাহরণ যদি নিই, তাহলে সেটা হচ্ছে পিতল হবে, ব্রোঞ্জ হবে। পিতল যেমন 2টো ধাতুর মিশ্রণ, একটা হচ্ছে জিঙ্ক, একটা হচ্ছে গিয়ে তোমার কপার। জিঙ্ক কত পার্সেন্ট আছে, 30%, কপার হচ্ছে গিয়ে তোমার 70%। এরপরে তোমরা বিস্তৃত দশা, এই যে দেখো বিস্তৃত তন্ত্র, এগুলো সব দেখে নেবে। বিস্তৃত তন্ত্র মানে হচ্ছে বিস্তৃত দশা এবং বিস্তৃত মাধ্যম। যেমন আমি চিনি এবং জলের মিশ্রণে বিস্তার মাধ্যম কোনটা বলবো, সেটা হচ্ছে জলটা হচ্ছে বিস্তার মাধ্যম, যার পরিমাণ বেশি। আর বিস্তৃত দশা কোনটা বলবো, সেটা হচ্ছে চিনি। বেশ, হয়ে গেল। এবার এর পরের টেবিলটা একটু ভালো করে বারবার করে পড়ে নিতে হবে, ঠিক আছে। বারবার করে একবারে মুখস্থ হয়তো করতে পারবে না, কিন্তু বারবার একটু পড়ে নিতে হবে। কি বলেছে, যেমন আমি যদি দ্রবণ তৈরি করি, তাহলে এরকম বিভিন্ন রকমভাবে দ্রবণ তৈরি হতে পারে। বিভিন্ন দ্রবণের বিভিন্ন রকম নাম দেওয়া হয়েছে। দেখো, যে তরলে কঠিন পদার্থের দ্রবণ, তাহলে তরলে কঠিন পদার্থের দ্রবণ, দ্রাবক কোনটা, তরল এবং দ্রাব্য হচ্ছে গিয়ে কঠিন। যেমন হচ্ছে গিয়ে জলের মধ্যে চিনি বা লবণ ইত্যাদি মেশালে এরকম দ্রবণ উৎপন্ন হয়, একটা কঠিন থাকবে, একটা কী থাকবে, তরল থাকবে। তাহলে এটাই হয়ে গেল তরলে কঠিন পদার্থের দ্রবণ। তারপরে তরলে দ্রবণ কি বলেছে দেখো, তরল পদার্থের দ্রবণ, দ্রাবক এবং দ্রাব্য দুটোই হচ্ছে তরল, এরকম দ্রবণকে আমরা কী বলবো, তরল পদার্থের দ্রবণ। যেমন আমরা অ্যালকোহল যখন খাবে তোমরা, ঠিক আছে, চাকরি পাওয়ার পরে, অ্যালকোহল এবং জলের যেটা মিশ্রণ, সেটা হচ্ছে গিয়ে কিন্তু কোনটা বেশি দেয় গো, জল বেশি দেয় না অ্যালকোহল বেশি দেয়, জানো? হ্যাঁ, কেমন জিনিস সেগুলো তোমরা জানো না? জল বেশি দেয়, অ্যালকোহল কম দেয়, ঠিক আছে। প্রথমে দেখবে অল্প একটু, তোমরা সিনেমাও দেখোনি মনে হচ্ছে, ঠিক আছে। প্রথমে অল্প একটু অ্যালকোহল দেবে, ঠিক আছে, তারপরে ওখানে জল দেবে। দেখবে অনেক সময় ব্যাংকের স্টাফরা, ব্যাংকের ম্যানেজারের রুমে যদি কোনো সময় যাও, তাহলে দেখবে ওরা এক গ্লাস ভর্তি জল খায়, অনেক বড় বড় গ্লাস। ওই জলের ভেতরে কিন্তু অ্যালকোহল থাকে,
তোমরা বুঝতে পারো না, জলের কালারের সাথে তো মিশে যায়, ওই সারাদিন ধরে ওই জলটা খাই, মাথা হালকা একটু ঝিমঝিম করে, কাজ করতে ভালো লাগে। তাহলে কী বলেছে, তরলে তরল পদার্থের দ্রবণ, কিন্তু অ্যালকোহল তো শরীরের পক্ষে ক্ষতিকর। তাহলে তরলে তরল কী বলেছে, অ্যালকোহল এবং জলের মিশ্রণ, যেখানে অ্যালকোহলের পরিমাণ তুলনামূলকভাবে কী থাকে, কম থাকে। আচ্ছা, তরলে গ্যাসীয় পদার্থের দ্রবণ কী বলেছে, তরল এবং গ্যাসীয় সোডা ওয়াটার। এটা মনে রাখবে, সোডা ওয়াটার মানে হচ্ছে গিয়ে জলের, সোডাটা তোমরা খেয়েছো, কোকাকোলা খাচ্ছ না, ওটাই যে সোডা ওয়াটার, আর কোনো কিছুই না। ওই কার্বন ডাইঅক্সাইডকে তোমার কী করে পাঞ্চ করে ভেতরে রাখা থাকে আর কি, মানে চাপ বাড়িয়ে তার ভেতরে কার্বন ডাইঅক্সাইডকে দ্রবীভূত করা থাকে জলের মধ্যে। হ্যাঁ, ওটাই ভেতরে যায় আর ঢেকুর উঠে মানুষের হজম হয়ে গেল সব কিছু, ওটা ফালতু জিনিস পুরো একবারে। প্রচুর পরিমাণে সুগার থাকে। তুমি যদি 10 বছর এরকম কোকাকোলা খেতে থাকো, তাহলে 10 বছর পরে তোমার একবারে 100% তোমার সুগার হবে। দেখবে তোমার জায়গাটার নাম কি, মেক্সিকো শহরে কী হচ্ছে, জলের প্রত্যেকটা সফট ড্রিঙ্কে, মানে যে কোনো জিনিসই খাক না কেন, জলের পরিবর্তে কোকাকোলা খাচ্ছে, এত বড় ব্র্যান্ডিং হয়ে গেছে। সেই জন্য 30 বছরের প্রত্যেকটা ছেলেমেয়ের সুগার এবং হাই সুগার, অ্যাভয়েড করে চলবে, না খাওয়াই ভালো। তার পরিবর্তে যদি খেতে ইচ্ছা হয় তাহলে অ্যালকোহল খেয়ে নিতে তো ভালো, অ্যাটলিস্ট শাকাহারি। 2 নম্বর হচ্ছে কি, তোমার নেই, চিনি নেই। আচ্ছা, তাহলে সোডা ওয়াটার মানে হচ্ছে জলের সাথে যদি তোমার কার্বন ডাইঅক্সাইড মেশানো থাকে, তাহলে সেটাকে আমরা সোডা ওয়াটার বলবো, যেমন হচ্ছে উচ্চচাপে জলে দ্রবীভূত কার্বন ডাইঅক্সাইড। আচ্ছা, এরপরে বলছে কঠিনে তরল পদার্থের দ্রবণ কী বলেছে, কঠিন ও তরল। কঠিনে তরল পদার্থের দ্রবণ হচ্ছে, দ্রাবক হচ্ছে কঠিন এবং তরল হচ্ছে কি তোমার, দ্রাব হচ্ছে কি তরল। যেমন হচ্ছে সোডিয়াম অ্যামালগাম, এটা মনে রাখবে, সোডিয়াম অ্যামালগামটা কীভাবে তৈরি হয়, সোডিয়াম এবং পারদের যেটা মিশ্রণ, সোডিয়াম এবং পারদের মিশ্রণটাকে আমরা সোডিয়াম অ্যামালগাম বলবো। পারদের সংকেত হচ্ছে Hg, মার্কারি বলে, ঠিক আছে। মার্কারির জন্য কী রোগ হয়, মিনামাটা, ঠিক আছে, মিনামাটা। আচ্ছা, কঠিনে কঠিন পদার্থের দ্রবণ একটু আগে বললাম, পিতল, তামা ও দস্তা, ঠিক আছে। এখানে কঠিন দুটোই হচ্ছে কঠিন। আচ্ছা, কঠিনে গ্যাসের হচ্ছে গিয়ে কি, কঠিনে গ্যাসের যেটা দ্রবণ সেটা হচ্ছে, কঠিন হচ্ছে দ্রাবক আর গ্যাস হচ্ছে কি দ্রাব। তাহলে প্যালাডিয়াম, এই যে প্যালাডিয়াম নিকেল ধাতু হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে এবং শোষণ করে একটা সমসত্তর মিশ্রণ তৈরি করে। প্যালাডিয়াম এবং নিকেল ধাতু হাইড্রোজেন গ্যাস শোষণ করতে পারে এবং ওদের যেটা মিশ্রণ সেটা হচ্ছে কি তোমার কঠিনে গ্যাসের দ্রবণ। গ্যাসের দ্রবণ কি, বায়ু। আমরা যে বায়ুটা নিচ্ছি তার মধ্যে কী আছে, নাইট্রোজেন হচ্ছে দ্রাবক এবং অক্সিজেন হচ্ছে দ্রাবক, কারণ নাইট্রোজেনের পরিমাণ বেশি, ঠিক আছে। চলে এরপর হচ্ছে প্রকৃত দ্রবণ কী বলেছে, আমরা যা সংজ্ঞাগুলো পড়বো, এই যেখানে যেগুলো ভাস্ট লেখা আছে এগুলো তোমরা পড়বে, আমি সংজ্ঞাগুলো পড়ে নিচ্ছি তাহলে হবে। যখন কোনো দ্রাবকে কোনো দ্রাবের কণাগুলি বিভাজিত হয়ে, যখন কোনো দ্রাবের কণাগুলি, দ্রাবক মানে যার পরিমাণ বেশি, দ্রাবক মানে ধরে নাও জল, দ্রাবের কণাগুলি মানে লবণ হতে পারে, বা আমি কথা মানে বলছি, লবণ হতে পারে বা চিনি হতে পারে। দেখবে চিনি মেশানো মাত্রই যদি 2-3 বার নাড়া যায়, তাহলে সেক্ষেত্রে চিনির কণাগুলোকে আস্তে আস্তে ভাঙতে শুরু করবে এবং ভেঙে গিয়ে জলের কণার সাথে কী হবে, মিশে যাবে, জলের কণার সাথে সাথে কিন্তু লেগে যাবে। সেই জন্য ওগুলো আর খালি চোখে দেখা যায় না। সেই জন্য বলতে, যখন কোনো দ্রাবকে কোনো দ্রাবের কণাগুলি বিভাজিত হয়ে 10⁻⁻8 সেমি ব্যাসের কিংবা আরও ছোটো কণায় পরিণত হয়, ব্যাস হচ্ছে 10⁻⁻8, -8 কিন্তু, ঠিক আছে, অনেক ক্ষুদ্র, দেখে মনে হবে যেন 10⁻⁻8, মানে আমি দেখাচ্ছি, ইমাজিন করো 10⁻⁻8 মানে হচ্ছে 1/10⁸, ঠিক আছে। এটা মানে কি, একক 8টা শূন্য, 1 2 3 4 5 6 7 8, এককে এতগুলো ভাগে ভাগ করলে তার 1 ভাগ হচ্ছে গিয়ে যতটা হবে, ঠিক আছে। 1 সেমিকে এতগুলো ভাগে ভাগ করলে তার মধ্যে যেটা ভাগ হচ্ছে সেটা, যেটা খালি বিভাগে দেখতে পাওয়া যাবে না। যখন কোনো দ্রাবকে কোনো দ্রাবের কণাগুলি বিভাজিত হয়ে 10⁻⁸ সেমি ব্যাসের কিংবা আরও ছোটো কণায় পরিণত হয়ে দ্রাবকের অণুর মাঝে স্থান নিয়ে, এ তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো তো, এটা হচ্ছে জলের একটা অণু, তার মাঝখানে স্থান নিয়ে নিয়েছে, ঠিক আছে। এটা আমি জুম করেছি বলে দেখতে পাচ্ছ, ঠিক আছে। এগুলোর ব্যাস কেমন, এগুলোর ব্যাস হচ্ছে 10⁻⁸ সেমি বা তার থেকে হচ্ছে গিয়ে কম। এই যে কণাগুলো যেগুলো আছে জলের আশেপাশে ঘুরছে, ঠিক আছে, জল আরও ছোটো কণায় পরিণত হয় দ্রাবকের অণুর মাঝে
কী বলেছে, দ্রাবকের অণুর মাঝে স্থান নিয়ে দ্রাবকের সঙ্গে অতপ্রতভাবে মিশে স্বচ্ছ সমসত্ব, স্বচ্ছ মানে কি, যেটা স্পষ্ট দেখা যাবে এপার ওপার, সমসত্ব মানে কি বলতো, যার কি বললাম যে প্রত্যেকটা জায়গার ঘনত্ব সেম, স্থায়ী মিশ্রণ উৎপন্ন করে, সেই মিশ্রণকে আমরা প্রকৃত দ্রবণ বলি। এবার আমাকে বৈশিষ্ট্যগুলো মনে রাখতে হবে। বৈশিষ্ট্য কি বলেছে দেখে নাও, যে প্রকৃত দ্রবণ হচ্ছে গিয়ে, বলছে আমরা জলে যে চিনি গুলে যে শরবত তৈরি করি সেটা হচ্ছে প্রকৃত দ্রবণ। শরবত লাস্ট কতদিন আগে তোমরা খেয়েছো বলো? শরবত খেয়েছো? এখন আর আগের মতো শরবত খাওয়া হয় না। চিনি জল দিয়ে আগেকার দিনে শরবত তৈরি করতো গরমের সময়, লেবুও দিত, এখন কোকাকোলা নিয়ে চলে আসছি। আর এখন তো আবার এই যে আমাদের বাড়ির সামনে এটা হয়ে স্মার্ট পয়েন্ট হয়ে 3টে কোকাকোলা যদি নাও, 3টে না 2টো, মানে একটা ফ্রি, আবার বড়গুলো 2.2 লিটার দোকান থেকে দোকানদার এসব পর্যন্ত নিয়ে যাচ্ছে দোকানে বিক্রি করার জন্য। প্রকৃত দ্রবণের বৈশিষ্ট্য কী বলেছে, যে প্রকৃত দ্রবণের দ্রাবের তথা বিস্তৃত দশার কণাগুলির ব্যাস হচ্ছে, এটা আমি পড়লাম, ঠিক আছে। প্রকৃত দ্রবণের সমসত্ব, তাহলে এগুলো তোমরা পড়ে নিও, ঠিক আছে। লাস্ট পয়েন্টটা শুধু আমি পড়ছি, যে প্রকৃত দ্রবণে ব্রাউনীয় গতি বা টিন্ডাল ধর্ম দেখা যায় না। আচ্ছা, টিন্ডাল ধর্মে ব্রাউনীয় গতিটা কি? তোমরা দেখবে যে জলের মধ্যে যখন কি বলবো, জলের মধ্যে তোমরা কোনো সময় কালার মিশিয়েছো, জলের মধ্যে কালার মিশিয়েছো, কালার মিশিয়ে শরবত তৈরি করে না অনেক সময়, তো কালারগুলো যখন মেশাবে তখন এরকমভাবে কণাগুলো এরকমভাবে সরবে, মানে জিগজ্যাগ লাইনে যায়, এরকম জিগজ্যাগ লাইনে যায়। এই ঘটনাকে ব্রাউনীয় গতি বলে। এটা আবার দেখতে পাবে না, অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখতে হবে, তাহলে দেখতে হবে। আর টিন্ডাল ধর্ম মানে কি, এখানে যদি লাইট পাস করো তাহলে এখান থেকে লাইটটা রিফ্লেক্ট হয়ে তোমার চোখে আসবে, সেটাকে টিন্ডাল ধর্ম বলে। আচ্ছা, এটা তো হয়ে গেল। এই যে প্রকৃত দ্রবণের দ্রাবের কণাগুলি খালি চোখে বা উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে দেখা যায় না। দেখো, উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণিক যন্ত্রের সাহায্যে প্রকৃত দ্রবণে দেখতে পাওয়া যায়, অন্য হিসেবে বাকিগুলো যেগুলো পড়বো সেগুলোতে দেখা যাবে। এরপরে চলে এসেছে যে কলোরীয় দ্রবণ। আমি শুধুমাত্র সংজ্ঞাগুলো পড়বো আর বৈশিষ্ট্য যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো, নাহলে শেষ করতে পারবো না, অনেক বড় চ্যাপ্টার আছে। যে যখন কোনো দ্রাবকের মধ্যে অন্য কোনো পদার্থের সূক্ষ্ম কণা, যার ব্যাস হচ্ছে 10⁻⁵ সেমি থেকে 10⁻⁷ সেমি ব্যাসের হয়, প্রলম্বিত অবস্থায় ইতস্তত ঘুরে বেড়ায় অথচ দ্রবীভূত হয় না হয়ে একটি অস্বচ্ছ এবং অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে। প্রলম্বিত মানে ভাসমান অবস্থায়, ঠিক আছে। প্রলম্বিত অবস্থা মানে ভাসমান অবস্থায় কী হবে, ডুবে, আর ইতস্তত কিন্তু ঘুরে বেড়াবে, ঠিক আছে। ইতস্তত ঘুরে বেড়ায় এবং দ্রবীভূত হয় না, ঘুরে বেড়ায় অথচ দ্রবীভূত না হয় একটি অস্বচ্ছ মানে আবঝা কালারের দেখবে, ঠিক আছে, মিশবে না, অস্বচ্ছ এবং অসমসত্ব মিশ্রণ উৎপন্ন করে, এবং মিশ্রণ থেকে কণাগুলি ফিল্টার কাগজের মধ্যে দিয়ে সহজেই যেতে পারে, কিন্তু পর্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না। পর্চমেন্টটা আরও সূক্ষ্ম, ফিল্টারটা হচ্ছে গিয়ে একটু কম সূক্ষ্ম, কিন্তু পর্চমেন্টটা তার থেকেও সূক্ষ্ম। তাহলে ফিল্টার কাগজের মধ্যে দিয়ে সহজে চলে যায়, কিন্তু পর্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না। তখন সেই অস্বচ্ছ অসমসত্ব স্থায়ী মিশ্রণকে আমরা কী বলবো, কলোরীয় দ্রবণ বলবো। ফিল্টার কাগজ তোমরা দেখেছো গো? ফিল্টার কাগজ তোমরা এরকম কোনো বিয়েবাড়ি খেতে গেছো, যেই বিয়েবাড়িতে ওই আগেকার দিনে হতো সাদা রঙের একটা কাপড় উপরে পেরে দিত, ঠিক আছে, ওই রকমই সরু একটা কাপড়, আর কোনো কিছু না, ওটাকে ফিল্টার কাগজ বলছে। যার মধ্যে দিয়ে কাদা টাদা বা জল তো পাস করে যাবে, কিন্তু কাদা পাস করতে পারবে না। নাহলে আমি তোমাদেরকে এনে দেখাচ্ছি, আমার এখানে রাখা আছে। আর পর্চমেন্টটাও এক ধরনের কাগজ, যার মধ্যে দিয়ে কিন্তু ওই কণাগুলো পাস করতে পারবে না, কিন্তু ফিল্টার কাগজের মধ্যে দিয়ে চলে যেতে পারবে। উদাহরণ কি, একটা ব্যাস মনে রাখবো 10⁻⁵ সেমি থেকে 10⁻⁷ সেমি। এই দ্রবণটা অস্বচ্ছ হয়, খালি চোখে দেখা যায় না, কিন্তু উচ্চ শক্তি সম্পন্ন অণুবীক্ষণিক যন্ত্রে দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা কী হয়েছে, ব্রাউনীয় গতি প্রদর্শন করে, ব্রাউনীয় গতি প্রদর্শন করে যেটা বললাম। আর কি বলেছে দেখো, এই যে দেখো লাইটটাকে রিফ্লেক্ট করে, প্রতিফলিত করে, এই যে ক্ষুদ্র ক্ষুদ্র কণা, কলয়েড কণাগুলো লাইটটাকে রিফ্লেক্ট করে, এটাকে আমরা কি বলবো, টিন্ডাল প্রভাব বলবো। এই ঘটনাটাকে আমরা টিন্ডাল প্রভাব বলবো। বেশ, তাহলে তোমাদের হ্যাঁ, আচ্ছা, এরপরে চলে এসো প্রলম্বন বা সাসপেনশন। প্রলম্বন বা সাসপেনশন কি বলেছে দেখো,
আচ্ছা, কি বলেছে ক্রিস্টালয়েড? ক্রিস্টালয়েড মানে কি, যে দ্রবণ মধ্যস্থ যে সমস্ত পদার্থ, কোনো দ্রবণের মধ্যে যে সমস্ত পদার্থ পর্চমেন্ট কাগজ বা উদ্ভিদ বা প্রাণীর ঝিলির মধ্যে দিয়ে সহজে ব্যাপিত হয় মানে চলে যেতে পারে, ঠিক আছে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চলে যেতে পারে, এবং দ্রবণে সহজে কেলাসিত হয়, সেই পদ থেকে আমরা ক্রিস্টালয়েড বলবো। একটু যা সংজ্ঞাটা মনে রেখে, যে ক্রিস্টালয়েডটা কেমন, যারা তোমার পর্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে চলে যেতে পারছে, উদ্ভিদ বা প্রাণীর ঝিলির মধ্যে দিয়েও চলে যেতে পারছে, সেটাকে আমরা ক্রিস্টালয়েড বলবো, আর কোনো কিছু না। এরপরে চলেছে সাসপেনশন বা প্রলেম্বন বা সাসপেনশন। যখন কোনো, তাহলে আমরা কি পেলাম, যে প্রকৃত দ্রবণের কথা বলছিলাম, প্রকৃত দ্রবণের দ্রাবক কণাগুলোর ব্যাসের দৈর্ঘ্য কত হচ্ছে 10⁻⁸ সেমি, তাই না? এবং সেটা পর্চমেন্ট কাগজ বলো, ফিল্টার কাগজ বলো, সব কিছুর মধ্যে দিয়ে কী হচ্ছে, তোমার চলে যেতে পারছে, তাই না? 2 নম্বর কী বললাম, যে কোনো রকম টিন্ডাল ধর্ম দেখায় না এবং উচ্চ শক্তি সম্পন্ন আণুবীক্ষণিক যন্ত্রের মাধ্যমে তুমি দেখতে পাবে না। কিন্তু কলের দ্রবণে কী হচ্ছে, কলের দ্রবণ যেটা কী হচ্ছে, এর ব্যাস হচ্ছে 10⁻⁵ সেমি থেকে 7 সেমি। এটা তুমি উচ্চ শক্তি সম্পন্ন আণুবীক্ষণিক যন্ত্রের মধ্যে দেখতে পাবে। অস্বচ্ছ একটা দ্রবণ তৈরি করে এবং অসমসত্ব হয়। তীব্র আলোকরশ্মি যদি তুমি চালাও, তাহলে সেক্ষেত্রে আলোকরশ্মি রিফ্লেক্ট হবে, টিন্ডাল প্রভাব দেখা যাবে এবং ব্রাউনীয় গতি প্রদর্শন করে, যেটা হচ্ছে এটা হচ্ছে ব্রাউনীয় গতি। আচ্ছা, এবার প্রলেম্বন বা সাসপেনশন কী বলেছে, যখন কোনো কঠিন পদার্থের, আচ্ছা এখানে অবশ্যই উদাহরণগুলো আমি ছেড়ে দিয়েছিলাম, উদাহরণটা মনে রাখবে। দেখো কলেডের উদাহরণ কি বলেছে, যে ভাত তৈরি করার সময় যে আমরা যে ফ্যান তৈরি করি, অনেক সময় আমরা ফ্যান খেয়ে নিতাম আগে, তোমরা খেয়েছো কিনা জানি না, ফ্যানে তোমার ফ্যানই খেতাম, ফ্যানের মধ্যে হচ্ছে লবণ দিতে হতো না, হালকা, হ্যাঁ লবণ দিতে হতো, ঠিক। আগেকার দিনে তো বাসি ভাত খাওয়ার একটা প্রচলন ছিল গরমের সময়, ঠান্ডা ঠান্ডা ভাত, এদিকে একটা বড় একটা পেঁয়াজ লাগবে আর চানাচুর তো অবশ্যই লাগবে, দিয়ে ওটাকে মাখিয়ে খেতে 4-5টা লঙ্কা, হ্যাঁ, দিয়ে খাওয়া দাওয়ার পরে মুখ গন্ধ করবে, পেঁয়াজ। এখন আর সেই জিনিসগুলো হয় না। হয়, খেয়েছো তোমরা লাস্ট কবে বাসি ভাত খেয়েছো গো? এখন তো আর কেউ খায় না, কলকাতার মানুষরা খায়, আমি দেখেছি, আমি নিজেও কলকাতা গিয়ে বাসি ভাত খেয়েছি। এত গরম পড়ে যে ফ্রিজের মধ্যে ভাত রেখে দেয় জল দিয়ে, ওটা তো আরও ঠান্ডা। আমি গত বছর খুব ভালো করে মনে আছে, যে গত বছর যখন আমি কলকাতা গিয়েছিলাম, প্রচুর গরম পড়েছিল, আর তখন বেশ কয়েকদিন ওখানে ছিলাম, আর আমার বন্ধুরা স্মার্ট পয়েন্ট থেকে অনেকগুলো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে, আর আমি খুব গাল দিচ্ছি ওকে, যে এতগুলো কোল্ড ড্রিঙ্কস, পুরো কোল্ড ড্রিঙ্কসে ভরে দিয়েছে, বড় ফ্রিজ নিয়ে এসছে তো কিনে নতুন, আর পুরো কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসছে। প্রথম যেটা হয়, যে ফ্রিজের ভেতরে প্রথম সব কিছু থাকে, আর তারপরে যখন 1 মাস পেরিয়ে যাবে, তখন শুধুমাত্র লঙ্কা থাকবে কয়েকটা নিচের দিকে আলু, আর কেউ যদি আসে, আমার মাসি বলতো যে মিষ্টি শেষ হয়ে গেছে, মিষ্টি রাখতোই না ফ্রিজে, এরকম হচ্ছে ব্যাপার। আমি গেলেই মিষ্টি শেষ হয়ে যেত, তো ফ্রিজ বেশিরভাগ সময় ফাঁকাই থাকে। তো প্রথম খুব গালি দিলাম, আর তারপরে এই যে গরম পড়েছে, তো এতগুলো কোল্ড ড্রিঙ্কস খাওয়া হয়েছে যে 2 দিনের মধ্যে কোল্ড ড্রিঙ্কস সব শেষ। এবার তারপরে ও আমাকে গালি দিচ্ছে। চলো কি বলেছে দেখো, যে যখন কোনো কঠিন পদার্থ সাধারণত কোনো তরল দ্রাবকের মধ্যে 10⁻⁴ সেমি বা তার চেয়ে অধিক ব্যাস বিশিষ্ট ক্ষুদ্র কণায় বিভাজিত অস্বচ্ছ, অসমসত্ব এবং অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করে। এটা অস্বচ্ছতা উৎপন্ন করছে, অসমসত্ব উৎপন্ন করছে এবং অস্থায়ী মিশ্রণ উৎপন্ন করছে, কারণ এই মিশ্রণটা ফিক্সড না, তুমি যদি রেখে দাও তাহলে ওই কণাগুলো থিতিয়ে পড়বে, ঠিক আছে। মিশ্রণে অবস্থিত দ্রাবের কণাগুলি ফিল্টার কাগজ বা পর্চমেন্ট কাগজের মধ্যে দিয়ে যেতে পারে না, তখন সেই মিশ্রণকে আমরা প্রলেবন বা সাসপেনশন বলবো। সাসপেনশন মানে থিতিয়ে পড়া নিচের দিকে। যেমন জলের মধ্যে তুমি বালি বা চকের গুঁড়ো বা মাটি মিশিয়ে ভালোভাবে ঝাঁকিয়ে দিলে যে দ্রবণটা উৎপন্ন হবে সেটা হচ্ছে সাসপেনশন বা প্রলেবন বলতে পারো। ছোটো পুকুরে অনেকজন একসঙ্গে যখন সাঁতার কাটতে, তখন কি জলটা ঘোলাটে হয়ে যায় না? এটা আমরা ঘোলাটে করেছি, তোমরা করেছো কিনা জানি না, জল ঘোলাটে হয়ে যায়। তাই যে ঘোলা জল সেটা হচ্ছে সাসপেনশন। কিছুক্ষণ পরে আবার ওই কণাগুলো নিচের দিকে তোমার, সেই জন্য বলছে এটা স্থায়ী দ্রবণ না। তাহলে প্রলম্বনের বৈশিষ্ট্যগুলো তোমরা দেখে নিও। প্রলম্বনে কী বলেছে, ব্যাস হচ্ছে 10⁻⁴ সেমি। প্রলম্বন অস্বচ্ছ হয়, প্রলম্বন ফিল্টার কাগজ, পর্চমেন্ট কাগজের মধ্যে যেতে পারে না। আর প্রলম্বনের দ্রাবের কণাগুলি অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে, এমনকি খালি চোখেও দেখতে পাওয়া যায়, খালি চোখেও তো দেখতে পাওয়া যায় কণাগুলো। আর এই যে তোমাদের জন্য আমি বইয়ের মধ্যে দেখো 3টে ছবি এঁকে দিয়েছি, ঠিক আছে, যে কোনটা হচ্ছে গিয়ে প্রকৃত দ্রবণ, কোনটা হচ্ছে কলেডীয় দ্রবণ, কোনটা হচ্ছে প্রলম্বন।
ঠিক আছে, যাতে তোমরা খালি চোখে দেখতে পাও। প্রকৃত দ্রবণের কণাগুলো তোমাদেরকে দেখিয়ে দিয়েছি, কলোরির কণাগুলো দেখিয়ে দিয়েছি, আর হচ্ছে গিয়ে তোমার প্রলম্বনের কণাগুলো দেখিয়ে দিয়েছি। বেশ, এবার চলে এসো যে বিভিন্ন কলোরি দ্রবণের প্রস্তুতি, কিছু প্রস্তুতি দেওয়া আছে, একটু পড়ে নিই কী বলেছে, কারণ এখান থেকে সংকেতগুলো অ্যাটলিস্ট জানা হবে। যে গরম জলে স্টার্চ, জিলেটিন, প্রোটিন, গামটা আমি জানি, প্রোটিনটা জানি, জিলেটিনটা আমি মনে হয় জানি না, আর স্টার্চও আমি দেখিনি। স্টার্চ, জিলেটিন, প্রোটিন, গাম ইত্যাদি জলকর্ষী পদার্থগুলিকে মিশিয়ে ঝাঁকালে সহজে কলোরি দ্রবণ পাওয়া যায়। তাহলে এরকমভাবে তুমি কলোরি দ্রবণ পেতে পারো। অতিরিক্ত পরিমাণ জলের মধ্যে অল্প পরিমাণ তেল মিশালে, তেল মিশিয়ে খুব ভালোভাবে ঝাঁকালে কলোরি দ্রবণ উৎপন্ন হয়। কেমন একটা হয়ে যায় জলটা, দেখবে। বলছে এই ধরনের কলোরি দ্রবণকে ইমালশন বলে। তাহলে ইমালশন মানে কি, জল এবং তেলের মিশ্রণটাকে আমরা বলতে পারি ইমালশন। ঠিক আছে, তোমাকে বলবে জল এবং তেলের মিশ্রণটাকে কি বলে, তাহলে সেটা হচ্ছে ইমালশন। এবার তোমরা ফ্যানটা নিয়ে নাও ওদিকে। কোন দিকে দিব ফ্যানটা? আর এসি দরকার নেই। আচ্ছা, এরপরে কি বলেছে দেখো। হ্যাঁ, জলের মধ্যে সাবান বা ডিটারজেন্ট মিশে খুব ভালোভাবে নাড়ালে ফেনা উৎপন্ন হয়। এই ফেনা এক প্রকারের কলোরি দ্রবণ। সোডিয়াম থাইসালফেটের সংকেত হচ্ছে Na2H2O3, মুখস্থ রাখবে। সোডিয়াম থাইসালফেট Na2H2O3, পরের দিন জিজ্ঞেস করবো। Na2H2O3 সোডিয়াম থাইসালফেটের সাথে লঘু সালফারিক অ্যাসিড, সালফারিক অ্যাসিডের সংকেত হচ্ছে H2SO4। ঠিক আছে, লঘু আর ঘনর মধ্যে পার্থক্য কী বলো তো? লঘু সালফারিক অ্যাসিড আর ঘন সালফারিক অ্যাসিড। লঘুর মধ্যে হচ্ছে কি, যার মধ্যে জলের পরিমাণটা বেশি থাকবে সেটা হচ্ছে লঘু, আর যার মধ্যে জলের পরিমাণ কম থাকবে, অ্যাসিডের পরিমাণ বেশি থাকবে, সেটা হচ্ছে ঘন। আর একটা জিনিস শুনে রাখো, লঘু সালফারিক অ্যাসিডে H+ আয়ন বেশি দিবে, ঘন সালফারিক অ্যাসিড কিন্তু H+ আয়ন কম দেবে। আচ্ছা, তাহলে সোডিয়াম থাইসালফেটের লঘু জলীয় দ্রবণে সালফারিক অ্যাসিড যোগ করে যে কলোরি দ্রবণ পাওয়া যায়, সেটা হচ্ছে কি তোমার দেখো এখানে কি বলেছে, Na2H2 রিয়াকশন আর দেখানো, Na2H2O3 H2SO4 কলোরিয়াস সালফার পাওয়া যায়। এই যে এটা হচ্ছে, এই যে সালফার যেটা কণা, সেটা হচ্ছে কলোরিয়াস সালফার। অ্যাকচুয়ালি সোডিয়াম সালফেট, জল, সালফার ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়, আর কি হয় তোমার সালফার উৎপন্ন হয়। এরপরে প্রকৃত দ্রবণ এতগুলো যে আমরা পড়লাম, এত ডিটেলসে পড়লাম, তার এখানে ছোট্ট করে একটা লেখা আছে, প্রকৃত দ্রবণ, কলোরি দ্রবণ এবং প্রলম্বনের মধ্যে পার্থক্য। তোমরা পার্থক্য দেখে নিও। প্রকৃত দ্রবণ, কলোরি দ্রবণ এবং প্রলম্বনের পার্থক্য অবশ্যই তোমরা দেখে নিও। আচ্ছা, এরপরে জল হচ্ছে একটি উত্তম দ্রাবক। জল উত্তম দ্রাবক এই জন্য, জলের মধ্যে বেশিরভাগ পদার্থ কী হয়ে যায়, জলের মধ্যে দ্রবীত হয়ে যায়। ঠিক আছে, যখনই আমি দ্রবণ তৈরি করব তখন সেক্ষেত্রে আমরা জল ইউজ করি, জলকে সেই জন্য উত্তম দ্রাবক বলছে। এর মধ্যে আরও কিছু সায়েন্টিফিক এখানে ব্যাখ্যা দিয়ে দিয়েছে। দেখো যে জলের মধ্যে তরিযোজী, সমযোজী উভয় প্রকার যৌগ দ্রবীত হয়। জলে কোনো তরিযোজী যৌগ দ্রবীত করলে তরিযোজী যৌগ জলের মধ্যে বিভাজিত হয়ে অণুতে পরিণত হয়, পরে অণুগুলি ক্যাটায়ন এবং অ্যানোনে পরিণত হয়ে যায়। বলতে জলের মধ্যে খাদ্য লবণ তুমি যদি দাও তাহলে সেটা Na+ এবং Cl- আয়নে বিয়োজিত হয়ে যাবে। সমযোজী যৌগ যেমন হচ্ছে চিনি, প্রোটিন, স্টার্চ, DNA ইত্যাদি দুই ধরনের যৌগ হয়। ঠিক আছে, একটা হচ্ছে সমযোজী যৌগ, একটা হচ্ছে সমযোজী যৌগ, আর একটা হচ্ছে তরিযোজী যৌগ বা আয়নীয় যৌগ। সমযোজী যৌগ মানে কি, সাধারণত যেগুলো প্রাণীকুল থেকে আসবে, ঠিক আছে, যার মধ্যে কার্বনের আধিক্য থাকবে, আরও কিছু বৈশিষ্ট্য আছে, কার্বনের ক্যাটিনেশন ধর্ম দেখতে পাওয়া যায়, তাদেরকে সমযোজী যৌগ বলবো। আমরা সমযোজী চ্যাপ্টারটা পড়বো। চিনি বলো, চিনির সংকেত কী গো? চিনির সংকেত, চিনি হচ্ছে গ্লুকোজ, আর গ্লুকোজের সংকেত হচ্ছে ওটাই C6H12O6। ঠিক আছে, সরি আমি চিনির সংকেত মনে হচ্ছে ভুল বলছি, C22H11 বলে একটা সংকেত আছে, চিনির সংকেত ওটা হবে না, ওটা হবে না চিনির সংকেত। আচ্ছা দেখে নিও তো, তোমরা গুগলে একটু সার্চ করো না, চিনির সংকেত অন্য আছে। ওই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন দিয়েই আছে, কিন্তু অন্যরকমভাবে আছে। সুগার লেখো তো। আচ্ছা, তারপরে কি বলেছে, চিনি, প্রোটিন, স্টার্চ, DNA ইত্যাদি জলে দ্রবীত করলে ওগুলি জলের মধ্যে বিভাজিত ক্ষুদ্র বৃহৎ অণুতে পরিণত হয়। এই যে এই সমস্ত সমযোজী যৌগ, এগুলো কী হতে পারে, ক্ষুদ্র যৌগতে পরিণত হতে পারে, আবার কী হতে পারে, বৃহৎ অণুতে পরিণত হতে পারে। বলছে যেসব ক্ষুদ্র অণু বা আয়নের ব্যাস 10⁻⁸ সেমি
এর চেয়ে ছোট, সেগুলি জলের আন্তরাণবিক স্থান নেবে, জলের অন্য ফাঁকে প্রবেশ করে এবং স্বচ্ছ ও সমসত মিশ্রণ তৈরি করে, যেমন চিনি ও জলের দ্রবণ। অলরেডি এগুলো পড়ে নিয়েছে। আর যাদের ব্যাস কত হয়ে যাবে 10⁻⁻5 সেমি থেকে 10⁻⁻7 সেমি, তারা কলোয়েডীয় দ্রবণ তৈরি করবে। বেশ, এগুলো তোমরা দেখে নিও। বেশ, আচ্ছা, এবার আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে ইমালশন, বিভিন্ন প্রকার কলোয়েডীয় দ্রবণ, ইমালশন বা অবদ্রব্য এবং অবদ্রব্য কারক বলেছে। একটা হচ্ছে কলোয়ীয় দ্রবণের বিভিন্ন দশা, এটা আমরা পড়ে নিয়েছি। একটা হচ্ছে বিস্তৃত দশা, একটা হচ্ছে বিস্তৃত মাধ্যম। বিস্তৃত দশা কি? যে কলোয়ীয় দ্রবণে যে দশাটি 10⁻⁵ সেমি থেকে 10⁻⁵7 সেমি থেকে 10⁻⁵ সেমি ব্যাস বিশিষ্ট কোনরূপে অন্য কোনো দশার মধ্যে বিস্তৃত থাকে তাকে আমরা বিস্তৃত দশা বলবো। আর কলোয়ীয় দ্রবণে যে দশার মধ্যে বিস্তৃত দশার কণাগুলি ছড়িয়ে থাকে তাকে আমরা বিস্তার মাধ্যম বলবো। আচ্ছা, বুঝতে পারলে কোনটা? যেমন এখানে একটা উদাহরণ নিয়েছে, দেখো, একটা বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম কোনটা বলেছে, যে ভাতের ফ্যানে কী থাকে? জল হলো তোমার বিস্তার মাধ্যম। জল দিয়ে তো ভাত তৈরি করেছিলাম, তাই না? তাহলে জল হচ্ছে বিস্তার মাধ্যম, যেটার পরিমাণ বেশি সেটা হচ্ছে বিস্তার মাধ্যম। আর স্টার্চ যেটা থাকে ভাতের অণু থেকে যেটা ক্ষয়ে এসছে, সেটাকে আমরা স্টার্চ বলবো। এই স্টার্চটা হচ্ছে গিয়ে তোমার বিস্তৃত দশা। তাহলে স্টার্চ পেয়ে গেলাম। স্টার্চ হচ্ছে কোনটা বলো তো? ভাতের ফ্যানের মধ্যে জল আছে এবং স্টার্চ আছে, ঠিক আছে? যেটা স্টার্চ আমরা পেয়েছি ভাতের ওই উপরের লেয়ার থেকে যেটা খসে আসে সেটাকে আমরা, চালের উপরের লেয়ার থেকে যেটা খসে আসছে সেটাকে আমরা স্টার্চ বলছি, আর কোনো কিছুই না। তাহলে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দিয়ে কিছু কলোয়েডের নাম মনে আছে এবং এই টেবিলটা অবশ্যই মুখস্থ রাখতে হবে। যেমন কঠিন এবং তরল। বিস্তার দশা যদি কঠিন হবে এবং বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে সেই কলোয়েডের নাম হচ্ছে সল, ঠিক আছে? বিস্তৃত দশা যদি তোমার কঠিন হয় এবং বিস্তার মাধ্যম যদি তরল হয়, তাহলে সেই কলোয়েডের নাম হচ্ছে সল। উদাহরণ হচ্ছে জল মেশানো স্টার্চ, গদ, সিলভার সল ইত্যাদি। বিস্তৃত দশা যদি কঠিন হয় এবং বিস্তার মাধ্যম যদি গ্যাসীয় হয়, তাহলে এটাকে আমরা কঠিন অ্যারোসল বলবো এবং এটার নাম হচ্ছে ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা, ঠিক আছে? তাহলে তোমাকে বলবে যে ধোঁয়া, বায়ুতে ভাসমান ধূলিকণা এগুলো কি? এগুলো হচ্ছে কঠিন অ্যারোসল। তোমাকে বলবে দুধ, শ্যাম্পু, জলে তেল বা তেলে জল, মাখন এগুলো কি? এগুলো হচ্ছে ইমালশনের উদাহরণ, ঠিক আছে? যেখানে বিস্তৃত দশা হচ্ছে তরল এবং বিস্তার মাধ্যম হচ্ছে গিয়ে তরল। দুধ বলো, শ্যাম্পু বলো, জলে তেল বলো বা তেলে জল বলো বা মাখন বলো, এগুলো হচ্ছে ইমালশনের উদাহরণ। ইমালশন হচ্ছে এক ধরনের কলোইড। তারপরে চলে এসো কুয়াশা এবং মেঘ, এগুলো কি? তরল অ্যারোসল। তরল অ্যারোসল মানে কি? বিস্তৃত দশা হচ্ছে তরল এবং বিস্তার মাধ্যম হচ্ছে গ্যাসীয়, কুয়াশা, মেঘ। তারপরে সাবানের ফেনা জলে দ্রবীত কার্বন ডাইঅক্সাইড গ্যাস, যেটাকে সোডা ওয়াটার বলছি আমরা। জলে দ্রবীত কার্বন ডাইঅক্সাইড গ্যাস যেটাকে আমরা সোডা ওয়াটার বলছি, বা সাবানের ফেনা যেটাকে আমরা কলোয়েডের নাম দিয়েছি ফোম। এই ফোমের মধ্যে কি আছে? বিস্তৃত দশা হচ্ছে তোমার গ্যাসীয় হচ্ছে, আর বিস্তার মাধ্যম হচ্ছে কি তোমার তরল। জেলি, দই, জিলোটিন এগুলো হচ্ছে কি তোমার জেল, এগুলো কলোয়েডের নাম হচ্ছে জেল। এগুলো একটাতে তরল, বিস্তৃত দশা হচ্ছে তরল এবং হচ্ছে বিস্তার মাধ্যম হচ্ছে কঠিন। তারপরে ঝামা পাথর, রাবার এগুলো হচ্ছে কঠিন ফোম, দুটো, একটা হচ্ছে গ্যাসীয় আর একটা হচ্ছে তোমার কঠিন। আর হচ্ছে কি তোমার রঙিন কাঁচ, শঙ্কর ধাতু, জেম পাথর এগুলো হচ্ছে কঠিন সল, দুটোই হচ্ছে কি কঠিন। তাহলে এই যে টেবিলটা আছে, এই টেবিলটা অবশ্যই তোমরা কিন্তু ভালো করে পড়বে। তোমাদের আমি 5 মিনিট ব্রেক দিচ্ছি, দিয়ে আমি এই অপদ্রব্য এবং এর সাথে কিছু রিলেটেড কোশ্চিন আছে ম্যাথ, এটা করাবো। তোমাদের 53 মিনিট হয়ে গেল। আচ্ছা, দ্রাব্যতা বের করতে শিখে নিই। দ্রাব্যতা বের করাটাই তোমাদের মেন, দ্রাব্যতা এটা বের করতে দেয় পরীক্ষাতে। আচ্ছা, তার আগে ইমালশনটা পড়ে নি, দেখো কি বলেছে। ইমালশন রোজে অলরেডি পড়লাম। একটা হচ্ছে ইমালশন দুই ধরনের, দেখো লেখা আছে। ইমালশন হলো হচ্ছে কলোয়েড জাতীয় দ্রবণ যেখানে বিস্তৃত দশা বিস্তার মাধ্যম হয় তরল। ইমালশন হচ্ছে গিয়ে একটা তোমার কলোয়েডীয় দ্রবণ যেখানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই হচ্ছে গিয়ে তোমার তরল। আচ্ছা, একটি তরল পদার্থের মধ্যে অপর একটি অমিশ্রণীয় তরল পদার্থ ক্ষুদ্র ক্ষুদ্র বিন্দুর আকারে ছড়িয়ে থেকে যে কলোয়েডীয় দ্রবণ উৎপন্ন করে তাকে আমরা ইমালশন বলবো। যেমন ইমালশন দুই প্রকার, একটা হচ্ছে জলে তেল জাতীয় ইমালশন, যেমন হচ্ছে দুধ। তারপর হচ্ছে ভ্যানিশিং ক্রিম, এখানে বিস্তৃত দশা হচ্ছে গিয়ে তোমার তেল বা চর্বি। দুধের মধ্যে কি থাকে? তেল বা চর্বি জাতীয় জিনিস থাকে, আর তার সাথে বিস্তার মাধ্যম হচ্ছে গিয়ে জল, ঠিক আছে? তারপরেও মানুষ বলছে, থাক অন দ্য রেকর্ডই বলি, তারপরেও মানুষ বলছে দুধ হচ্ছে গিয়ে শাকাহারী। কী করে শাকাহারী হয় বলো? দুধ শাকাহারী, আমিষ না নিরামিষ?
এইমাত্র তো বলে দিল দুধ হচ্ছে গিয়ে তেল বা চর্বি জাতীয় জিনিস, এখানে বিস্তৃত দশা আর বিস্তার মাধ্যম হচ্ছে গিয়ে জল, তাহলে নিশ্চয়ই শাকাহারী না। আর সবাই বলছে কোনো সব জিনিস খাবো না, মানে দুধ তোমার মাছ মাংস কোনো জিনিস খাবো না, কিন্তু দুধ খাবো, ঠিক আছে, তাহলে আলটিমেট তো খেয়েই নিল। আর দুধ যে সমস্ত গরুগুলো দুধ দেয় তুমি দেখিও একবার কীভাবে দুধ দেওয়া হয়। দুধ হয়তো তোমার বেরাবে 4 লিটার, এমনভাবে নিচ্ছে 8 লিটার, গরুকে শুকিয়ে দিয়েছে পুরো। বাচ্চা খেতে পাই না, ওই বাচ্চা না খাওয়া দুধ আমরা খাচ্ছি, তাহলে বলো পাপ লাগবে না লাগবে না? এ বাবা, এগুলো যদি কেউ শুনে আর যদি ভক্ত থাকে তাহলে তো আমার অবস্থা খারাপ হয়ে যাবে পুরো। চলো, আচ্ছা, তেলে জল জাতীয় ইমালশন কি বলেছে? তেলে জল জাতীয় ইমালশন হচ্ছে মাখন, কোল্ড ক্রিম। এখানে বিস্তৃত দশা হচ্ছে কি জল, আর বিস্তার মাধ্যম সেই একই, তেল আর চর্বি কিন্তু আছে। বেশ, তাহলে দুধ হচ্ছে গিয়ে আমিষ জাতীয় খাবার, ঠিক আছে, প্রমাণিত। আচ্ছা, ইমালশন এটা একটু দেখে নিই, এগুলো থেকে আর তেমন কোশ্চিন আসবে না। বলছে ইমালশন কারক বা অবদ্রব্য কারক কি বলেছে? যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশন মানে কি বললাম, যে দুটোই তরল হতে হবে, বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম, তাকে আমরা ইমালশন বলবো। ইমালশন কোনো কিছু না, একটা কলিডীয় দ্রবণ যেখানে বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম দুটোই হচ্ছে কি তোমার তরল। তাহলে যে পদার্থের উপস্থিতিতে কোনো অস্থায়ী ইমালশনের স্থায়িত্ব বৃদ্ধি পায় সেই পদার্থটিকে ওই ইমালশনের আমরা ইমালশন কারক বলবো। যেমন হচ্ছে জিলেটিন, তারপর হচ্ছে সাবান, ডিটারজেন্ট ইত্যাদি, এগুলো হচ্ছে তোমার ইমালশন কারক বা অবদ্রব্য কারক বলতে পারে। ইমালশনের কয়েকটি ব্যবহার দেখে নাও তো। ইমালশন কী হচ্ছে? ওষুধ প্রস্তুত করতে ব্যবহার করা হয়, জীবাণুনাশক হিসাবে ব্যবহৃত হয়, তারপর হচ্ছে তোমার জামা কাপড় পরিষ্কার করতে আমরা ইমালশন ব্যবহার করি। এত জায়গায় তোমরা একটু ডিটেলসে পড়ে নিও, তাহলেই হলো। যেমন একটা যদি বলি যে কার্যকরী ইমালশনের মধ্যে পড়ছে ওষুধ তৈরি করতে, যেমন হচ্ছে কড লিভার তেল, ঠিক আছে, কড লিভার তেল, ভিটামিন বি কমপ্লেক্স, এগুলো। তারপরে জীবাণুনাশক হিসাবে ডেটল বা লাইজল যেটা আমরা ব্যবহার করছি, সেটাও এক ধরনের ইমালশন, ঠিক আছে। বেশ, এগুলো দেখে নিও, আর কোনো কিছু নেই। এরপরে চলে এসো দ্রাব্যতা থেকে কোশ্চিন আসে। আর এই যে টেবিলটা আমরা পড়লাম না, টেবিলটা থেকেও কোশ্চিন আসে। বলছে নির্দিষ্ট উষ্ণতায়, আচ্ছা এবার দ্রাব্যতাটা কী বলেছে একটু ভালো করে বুঝবে, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক মানে কি? যার পরিমাণটা বেশি, দ্রবণে যার পরিমাণ বেশি সেটাকে আমরা দ্রাবক বলবো। নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবক সর্বাধিক যত পরিমাণ দ্রাবক দ্রবীভূত করতে পারে সেই গ্রাম সংখ্যাকে ওই উষ্ণতায় ওই দ্রাবের দ্রাব্যতা বলে। অর্থাৎ কোনো নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবককে সম্পৃক্ত করার জন্য যত গ্রাম দ্রাবের প্রয়োজন হয় পদার্থটির দ্রাব্যতা সেই উষ্ণতায় তত সংখ্যা। আমি জানি বুঝতে পারোনি, একটা উদাহরণ নাও তাহলে বুঝতে পারবে। যে পদার্থের দ্রাব্যতা দুটি ভর সংখ্যার অনুপাত বলে এর কোনো একক হয় না, দ্রাব্যতার কোনো একক হয় না, ঠিক আছে, এটি একটি সংখ্যা মাত্র। যেমন বলেছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে কি তোমার 65। এটার মানে কি? যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল, ঠিক আছে, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 65, মানে হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জলে সর্বাধিক তুমি কি করতে পারবে? 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত করতে পারবে, এবং দ্রবণটি কী হয়ে যাবে? সম্পৃক্ত হয়ে যাবে। বলছে অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 100 গ্রাম জল সর্বাধিক 65 গ্রাম পটাশিয়াম নাইট্রেটকে দ্রবীভূত করতে পারে। যেমন আমি এর আগের দিন বলছিলাম না যে একটা বিয়ে বাড়ি গেলাম, আমার পেটের ক্যাপাসিটি হচ্ছে 100 গ্রাম, 100 গ্রামের বেশি আমি খেতে পারবো না, 100 গ্রামের একটা চিকেন দিলে, লেগ পিস দিলে হয়ে গেল। এবার তুমি যদি 100 গ্রাম দাও তোমাকে চিকেন, তাহলে সেক্ষেত্রে তুমি সম্পৃক্ত হয়ে গেলে, তার বেশি আর তুমি নিতে পারবে না, তার বেশি দিলেই তুমি বমি করে দাও। তাহলে এবার আবার 1 পিস দিয়ে দিল, তাহলে আমি বমি করে দেবো। তাহলে সম্পৃক্ত মানে কি? যে যার বেশি দিলে ও আর নিতে পারবে না, ওই উষ্ণতায় আর নিতে পারবে না। যেমন আমি যদি বলি যে আমরা দেখবে যখন শরবত বানাই তখন 1 গ্লাস জলে, একটা নির্দিষ্ট টেম্পারেচারে 1 গ্লাস জলে আমি কিছু পরিমাণ চিনি দিলাম। ধরে নাও তুমি যে 15 গ্রাম চিনি দিলে বা 20 গ্রাম চিনি দিলে, ওই চিনিটা দ্রবীভূত হয়ে গেলে একটা সময় পরে তুমি চিনি আবার বলবে না, ওই চিনি যেরকম পার সেরকমই থেকে যাবে, তার মানে আর নিতে পারছে না ও, ঠিক আছে। তাহলে এটাই হয়ে গেল ও সম্পৃক্ত দ্রবণ, ঠিক আছে, ওই উষ্ণতায় সম্পৃক্ত দ্রবণ। চলে এসো, তাহলে এখানে একটা সূত্র দিয়েছে, আমরা সূত্রটা একটু মনে রাখবো, সূত্র না মনে রাখলেও অঙ্ক করা যায়, ঠিক আছে। তারপরে আমরা একটু সূত্রটা জেনে নিব। কি বলেছে? যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n গ্রাম দ্রবণ বলেছে, টেম্পারেচার টি ডিগ্রি, দ্রবণ হচ্ছে n গ্রাম, দ্রবণ হচ্ছে গিয়ে
n গ্রাম। আচ্ছা একটা দ্রবণ n গ্রাম মানে দ্রবণের মধ্যে কি আছে, দ্রাবক দুটো জিনিসই আছে কিন্তু। এই যে n গ্রাম দ্রবণে দ্রাবক কত আছে গো, n গ্রাম দ্রবণে m গ্রাম দ্রাব আছে। দ্রাব মানে যার পরিমাণ বেশি, সরি যার পরিমাণ কম, ঠিক আছে। দ্রাব যেটা আছে m গ্রাম, মানে ধরো নাও এটা আছে জল এবং চিনির মিশ্রণ, জল প্লাস চিনি। জল হচ্ছে গিয়ে কি, জল হচ্ছে গিয়ে দ্রাবক, ভুল লিখছি আমি, জল হচ্ছে গিয়ে দ্রাবক, দেখতে পাওয়া যাচ্ছে। আর চিনি হচ্ছে গিয়ে তোমার দ্রাবক। তাহলে দ্রাবের পরিমাণ হচ্ছে m গ্রাম আর দ্রবণের পরিমাণ হচ্ছে n গ্রাম। তাহলে আমাকে বলো যে দ্রাবের পরিমাণ তো পেয়ে গেছি, তাহলে দ্রাবকের পরিমাণ কত, দ্রাবকের পরিমাণ কত, দ্রাব প্লাস দ্রাবক হচ্ছে কত n, এখান থেকে দ্রাবকে বাদ দিয়ে দাও, তাহলে কত হয়ে গেল n মাইনাস m, ঠিক আছে। দ্রবণ মানে কি, দ্রাব প্লাস দ্রাবক মানে n গ্রাম, এর মধ্যে দ্রাব মানে চিনি যে পরিমাণ আছে সেটা হচ্ছে m গ্রাম, এর মধ্যে মিশে আছে, দ্রবণের মধ্যে মিশে আছে, তাহলে দ্রাবক কত হয়ে গেল n মাইনাস m গ্রাম। তাহলে আমরা যদি বলি যে টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় n মাইনাস m, কীভাবে করেছে, আচ্ছা হ্যাঁ, টি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ওই সম্পৃক্ত দ্রবণে n মাইনাস n গ্রাম দ্রাবকে m গ্রাম দ্রাবক দ্রবীভূত আছে, ঠিক আছে। তাহলে n মাইনাস m, এটা হচ্ছে জল, হ্যাঁ, তাহলে n মাইনাস m গ্রাম দ্রাবকে, n মাইনাস m গ্রাম দ্রাবকে যেই পরিমাণ দ্রাব দ্রবীভূত আছে সেটা হচ্ছে m গ্রাম। তাহলে 1 গ্রামে কতটা দ্রবীভূত আছে, সেটা হচ্ছে m বাই n মাইনাস m। তাহলে 100 গ্রামে কতটা দ্রবীভূত আছে, সেটা হচ্ছে গিয়ে m বাই n মাইনাস m ইন্টু 100। এটাই হচ্ছে গিয়ে দ্রাব্যতা। তাহলে একটা জিনিস মনে রাখবে যে দ্রাব্যতা বের করা মানে কি, দ্রাব্যতা এমটা কী গো, এমটা কী পেয়েছি, দ্রাব পেয়েছি, বেশ। দ্রাব্যতা বের করার নিয়ম দেখে নাও। তাহলে দ্রাব n মাইনাস এ মানে কী গো, দ্রাবক, তাই না, ইন্টু কত 100। তাহলে দ্রাব্যতা যখন বের করব, দ্রাবকে দ্রাবক দিয়ে ভাগ করে দেবো, তার সাথে 100 গুণ করে দেবো, আর কিচ্ছু করবো না, ঠিক আছে। যেমন আমি আগে এটা দিয়ে একটা অঙ্ক করাই, তাহলে বুঝতে পারবে দ্রাব্যতা মানে, কারণ এটা দিয়ে অঙ্ক এসছে তোমাদের, সেই জন্যই করাচ্ছি। দ্রাব্যতা মানে যেমন চলে এসো পেজ নম্বর 101-এ একটা অঙ্ক দেওয়া আছে যে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় 20 গ্রাম জলে 7 গ্রাম 20 গ্রাম জলে 7 গ্রাম সাধারণ লবণ দ্রবীভূত হয়ে সম্পৃক্ত দ্রবণ উৎপন্ন করতে পারে, ঠিক আছে। 20 গ্রাম শুধুমাত্র জল আছে, তাহলে জলের পরিমাণ, দ্রাবকের পরিমাণ কত 20, আর সর্বোচ্চ কতটা দ্রবীভূত হতে পারবে, 7 গ্রাম দ্রবীভূত হতে পারবে ইন্টু 100, এটা হয়ে গেল দ্রাব্যতা। 20 × 5 = 100, 5 × 7 কত 35, তাহলে দ্রাব্যতা হয়ে গেল 35। এরপরে কিছু অঙ্ক দেওয়া আছে, ঠিক আছে, অঙ্কগুলো দেখে নাও আগে, তারপর আমরা ওটা পড়বো। নাহলে যেমন বলেছে যে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, খুব সুন্দর সুন্দর কোশ্চেন আছে কিন্তু ট্রিকি, বুঝতে পারবে না সব মানে আমাদের কনসেপ্ট সহজ, কিন্তু ধরতে হবে তোমাকে। দেখো 25 ডিগ্রি তোমাকে দ্রবণটা সম্পৃক্ত করতে হবে, মানে যা ওর বেশি কিন্তু আর নিতে পারবে না, ঠিক আছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে, দেখো এবার এখানে তোমাকে গন্ডগোল খাওয়াবে। তাহলে একটা সম্পৃক্ত দ্রবণ ছিল, আর সম্পৃক্ত দ্রবণ কত বলেছে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় প্রস্তুত একটি লবণের 80 গ্রাম সম্পৃক্ত দ্রবণকে বাষ্পীভূত করলে 30 গ্রাম লবণ পাওয়া যায়। তাহলে নিশ্চয়ই 30 গ্রাম থেকে তুমি লবণ পেলে, দ্রবণ ছিল কত বলো, দ্রবণ ছিল 80 গ্রাম, তাই না। এই দ্রবণটা কত ডিগ্রি সেন্টিগ্রেড ছিল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। এই অবস্থায় কী ছিল বলো, সম্পৃক্ত ছিল, তাই না। সম্পৃক্ত দ্রবণ ছিল, 25 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত একটা দ্রবণ ছিল, সেই দ্রবণটা কিন্তু সম্পৃক্ত ছিল। আমি কি করলাম, আগুন লাগিয়ে দিলাম, দিয়ে বাষ্পীভূত করে দিলাম। বাষ্পীভূত করার পরে আমি দেখছি যে দ্রাবের পরিমাণ পেয়েছি। বাষ্পীভূত করা মানে কি, এখান থেকে জলটা বেরিয়ে গেছে, এখানে কি আছে, এখানে দ্রাব প্লাস দ্রাবক আছে, তাহলে জলটা বেরিয়ে গেছে, এর মধ্যে কিন্তু দ্রাবটা এবার ভেসে আছে, দ্রাবটা তোমার আছে, এবং দ্রাবের পরিমাণ কত পেয়েছি গো, 30 গ্রাম।
তাহলে দ্রাব্য যদি 30 গ্রাম হয় তাহলে দ্রাব্য কত হয়ে যাবে? 80 মাইনাস 30 মানে কত হয়ে গেল? 50 গ্রাম। এটাই তো আমার দরকার, কারণ আমি দ্রাব্যতা যদি বের করি তাহলে কি করব, উপরে কী লিখবো? দ্রাব্য, আর নিচে কী লিখবো? দ্রাবক ইন্টু কত? 100। তাহলে দ্রাব্যতা কত হয়ে গেল? 60। বোঝা গেল? বেশ, পরের কোশ্চিনটা আরও সুন্দর দেখে নাও। এই কটা কোশ্চিন করলে আরও একটা কনসেপ্ট আছে মোলারিটি, এর পরের দিন করাবো ওটা, তাহলে তোমাদের দ্রাব্যতার অঙ্কগুলো হয়ে যাবে। দরকার পড়লে এক্সারসাইজের অঙ্কগুলো আমি যে বাচ্চাদেরকে পড়াবো তো ওদেরও তো করাতে হবে, ওদের এক্সারসাইজের অঙ্কগুলো করাবো, তখন তোমরা দেখে নেবে ওখান থেকে, একই ব্যাপার, নাহলে তোমরা আলাদাভাবে দেখলে ওদেরকে দেখতে হবে না। আচ্ছা, 35 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যা একটি লবণের দ্রাব্যতা হচ্ছে 45। 35 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যা একটি লবণের দ্রাব্যতা হচ্ছে 45, তার মানে সম্পৃক্ত আছে, ঠিক আছে, এর বেশি আর কিন্তু নিতে পারবে না, দ্রাব্যতা বলেই দিয়েছে 45। বেশ, বলছে ওই উষ্ণতায় 36 গ্রাম লবণ নিয়ে একটি সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে কী পরিমাণ জলের প্রয়োজন হবে? এবার ওই উষ্ণতায় আমি কি করব, 36 গ্রাম লবণ দিব। ওই উষ্ণতাতে যদি 36 গ্রাম তুমি যদি লবণ দিতে চাও এবং লবণ দিয়ে একটা সম্পৃক্ত দ্রবণ তৈরি করতে চাও, তাহলে তোমাকে কী পরিমাণ জল দিতে হবে? তাহলে সম্পৃক্ত আছে, তার মানে একটা জিনিস বোঝো, 35 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যায় একটা দ্রবণ সম্পৃক্ত আছে, মানে 45 গ্রামের বেশি আর তুমি অত দ্রাব্য অ্যাড করতে পারবে না, কিন্তু তুমি আর একটা দ্রবণ তৈরি করতে চাইছো ওই উষ্ণতায়, এবং যেখানে তুমি অলরেডি কী করেছো 36 গ্রাম দ্রাব্য তুমি অ্যাড করতে চাইছো, তাহলে কী পরিমাণ তোমাকে এবার জল অ্যাড করতে হবে যাতে তোমার কী হয়ে যায়, সম্পৃক্ত হয়ে যায়। তাহলে আমাদের একটা নিয়ম ছিল, সূত্র দিয়ে করব, যে দ্রাব্যতা মানে কি? দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাব্য ডিভাইডেড বাই দ্রাবক ইন্টু 100। দাঁড়াও একটু, কী পরিমাণ জল অ্যাড করতে হবে? 35 ডিগ্রি সেন্টিগ্রেড লবণের দ্রাব্যতা হচ্ছে 45, ওই সময় 36 গ্রাম লবণ নিয়ে, 1 মিনিট বুঝে গেছি। দেখো, আমাকে দ্রাব্যতা বলে দিয়েছে 35 ডিগ্রি সেন্টিগ্রেড লবণের দ্রাব্যতা হচ্ছে 45, তাহলে দ্রাব্যতা আমি বসিয়ে দিলাম। এটা একটা পার্টিকুলার টেম্পারেচারে, মানে 35 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় কোনো একটা দ্রবণে সর্বোচ্চ 45 গ্রাম দ্রবীভূত হবে, কোনো একটা দ্রবণে সর্বোচ্চ 45 গ্রাম দ্রবীভূত হবে। আমি বলতে চাইছি যে আমি কি করব, যে দ্রাব্য তোমার কত মেশাবো, 36 গ্রামের বেশি মেশাবো না, ঠিক আছে, দ্রাব্যতা তোমার 45ই থাকবে, দ্রাব্যতা 45 আছে, কিন্তু দ্রাব্য আমি 36 গ্রামে মেশাবো না, বেশি মেশাবো না। তাহলে 36 গ্রাম মেশালে কী পরিমাণ জল দিলে দ্রবণটা তোমার সম্পৃক্ত হবে? তাহলে দ্রাব্যতার জায়গাতে দ্রাব্যতার ভ্যালু বসিয়ে দাও, দ্রাব্যের ভ্যালু হচ্ছে 36, দ্রাবকের ভ্যালু আমি জানি না, ইন্টু কত, 100। ক্যালকুলেশন করে নাও, ক্যালকুলেশন যদি করো তাহলে 9 দিয়ে কাটলে কত হবে, 9 5 45, 9 4 কত, 36, 5 দিয়ে কাটো, 5 20 কত, 100। তাহলে নিশ্চয়ই আমি যদি এবার তাহলে এখানে কতটা নিব, 80 গ্রাম কি নিব, জল নিব, ঠিক আছে। 100 গ্রাম যদি আমি দিতাম জল, তাহলে সেক্ষেত্রে কত আসতো, 45 গ্রাম আসতো, ঠিক আছে। 100 গ্রাম জলে কী হচ্ছে, 45 গ্রাম মিশবে, 100 গ্রাম জলে সর্বোচ্চ 45 গ্রাম মিশবে, তার বেশি মিশবে না। তাহলে 36 গ্রাম মেশাতে গেলে তোমাকে কতটা জল লাগবে, 80 গ্রাম লাগবে, এটাই দ্রাব্যতা, ঠিক আছে, আর কোনো কিছুই না। তাহলে ওই সূত্র দিয়ে সমস্ত অঙ্ক হয়ে যাবে। লাস্ট কোশ্চিনটা তোমরা দেখে নাও, লাস্ট কোশ্চিনটা সহজ আছে, যে 35 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যায় কোনো লবণের 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণে 25 গ্রাম লবণ দ্রবীভূত আছে, 75 গ্রাম সম্পৃক্ত দ্রবণ আছে, দ্রবণের মধ্যে 25 গ্রাম অলরেডি আছে, তাহলে দ্রাব্যতা যদি বের করতে বলে তাহলে 25 গ্রাম দ্রাব্য যেটার পরিমাণ কম, তাহলে দ্রবণের পরিমাণ হচ্ছে 75 আর দ্রাবের পরিমাণ হচ্ছে কত, 25, তাহলে দ্রাবকের পরিমাণ কত, সব গুলিয়ে যাচ্ছে না তো, দাঁড়াও, দ্রবণ মানে হচ্ছে দ্রাব্য প্লাস দ্রাবক, সম্পৃক্ত আছে দ্রবণটা 35 ডিগ্রি সেন্টিগ্রেড সন্ধ্যায়, যেটা হচ্ছে 75 গ্রাম পরিমাণ, এবং এতে কি আছে, তোমার দ্রবণে 25 গ্রাম তোমার লবণ আছে, তার লবণটা হচ্ছে দ্রাবক, তাহলে 25 গ্রাম লবণ, তাহলে দ্রাবক কত হচ্ছে গো, 75 থেকে 25 বাদ দিলে কত হয়ে গেল, 50 গ্রাম না। তাহলে আমাকে বলেছে যে ওই দ্রবণটির দ্রাব্যতা তাহলে কত হবে,
তাহলে দ্রাব্যতা মানে হচ্ছে দ্রাব্য বাই দ্রাবক, ব্যাস দ্রাব্য আর দ্রাবক বের করো না তাহলেই হলো। কী করলাম? 50 হবে, তাহলে 50, এটা হচ্ছে কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে তোমাদের এই অঙ্কগুলো তো হয়ে গেল। এবার চলে এসো, এখানে কিছু ব্যাখ্যা আছে এই জিনিস। হ্যাঁ, যে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতা চাপের প্রভাব, তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর উষ্ণতা চাপের প্রভাব তিনটে আছে। একটা হচ্ছে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর চাপের প্রভাব, একটা হচ্ছে কি তোমার তরলে গ্যাসের দ্রাব্যতার ওপর উষ্ণতা চাপের প্রভাব, আর একটা বলেছে তোমার, আর কিছু বলেনি, দুটোই আছে, গ্যাসের বলেছে, হ্যাঁ দুটোই বলেছে। একটা হচ্ছে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতার ওপর, তরলে আমরা কঠিন পদার্থ মেশাই, তো তাহলে তরলে যে কঠিন পদার্থ মেশাই তাহলে সেক্ষেত্রে দ্রাব্যতার প্রভাব কেমন হবে, উষ্ণতা যদি বাড়ায় এবং চাপের প্রভাব যদি করি। তরলে যদি গ্যাস মেশায় তাহলে তার উপরে দ্রাব্যতার কী প্রভাব আছে, উষ্ণতা এবং চাপের ক্ষেত্রে। তাহলে দেখে নাও যে উষ্ণতার প্রভাব কি, যে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা উষ্ণতার উপর নির্ভর করে। সাধারণত উষ্ণতা বৃদ্ধিতে তরলে কী হচ্ছে, কঠিন পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়। ঠিক আছে, উষ্ণতা যদি বৃদ্ধি করো তাহলে দ্রাব্যতা কিন্তু বৃদ্ধি পাবে। দ্রাব্যতা বৃদ্ধি পাওয়া মানে কি, আগে 100 গ্রাম জলে দ্রাব্যতা মানে কি করেছিলাম, যে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম জলে 100 গ্রাম তোমার দ্রাবকে কী পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হচ্ছিল, তাই না? 100 গ্রাম দ্রাবকে নির্দিষ্ট উষ্ণতায় 100 গ্রাম দ্রাবকে কী পরিমাণ দ্রাব্য দ্রবীভূত হচ্ছিল, ওই উষ্ণতায় আমরা কী বলবো, এটাকে দ্রাব্যতা বলবো। তাহলে পেলাম যে সাধারণ উষ্ণতা বৃদ্ধিতে তরলে কঠিন পদার্থের দ্রাব্যতা বৃদ্ধি পায়। যেমন হচ্ছে পটাশিয়াম নাইট্রেট, লেড নাইট্রেট, সংকেতগুলো মুখস্থ রাখবে। পটাশিয়াম নাইট্রেট হচ্ছে KNO3, লেড নাইট্রেট হচ্ছে PbNO3, ম্যাগনেসিয়াম সালফেট হচ্ছে MgSO4 প্রভৃতি পদার্থের দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে বৃদ্ধি পায়। উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে কীভাবে বৃদ্ধি পায় দেখে নাও। একটা উদাহরণ দিয়েছে যে 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, আর উষ্ণতা কমার সঙ্গে সঙ্গে দ্রাব্যতা কমে। যেমন 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা হচ্ছে কি কত, 100। পটাশিয়াম নাইট্রেটের দ্রাব্যতা 100 মানে কী বলতো, যে 100 গ্রাম দ্রাবকে যদি আমি জলই নিয়ে নিই তাহলে 100 গ্রাম জলে সর্বোচ্চ 65 গ্রাম কী হবে, পটাশিয়াম নাইট্রেট দ্রবীভূত হবে। কত ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, 40 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়। যেই আমি উষ্ণতা 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করব, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়াবো, মানে 50 ডিগ্রি সেন্টিগ্রেড করবো, দ্রাব্যতা দেখো 100 গ্রাম জলে এবার কতটা মিশছে, 85 গ্রাম মিশছে পটাশিয়াম নাইট্রেট। ঠিক আছে, তাহলে টেম্পারেচার বাড়ালে দ্রাব্যতা কিন্তু তোমার বৃদ্ধি পায়। আবার কিছু ব্যতিক্রম আছে, যে টেম্পারেচার বাড়ালেও কিন্তু দ্রাব্যতা বৃদ্ধি পায় না, বরঞ্চ কমে। মনে দিয়েছে দেখো, যে উষ্ণতা বৃদ্ধিতে কোনো কঠিন পদার্থের দ্রাব্যতা হ্রাস পায়, যেমন কলিচুন, ক্যালসিয়াম হাইড্রক্সাইড। এই যে কলিচুনের সংকেত কিন্তু বারবার আসে পরীক্ষাতে। কলিচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, আর পোড়াচুনের সংকেত হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। মনে রাখবে, কলিচুন ক্যালসিয়াম হাইড্রক্সাইড CaOH2, আর পোড়াচুন হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড। আচ্ছা, ক্যালসিয়াম সালফেটের, আচ্ছা পোড়াচুন হচ্ছে, কলিচুন হচ্ছে ক্যালসিয়াম হাইড্রক্সাইড, ক্যালসিয়াম সালফেট হচ্ছে CaSO4। দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে হচ্ছে গিয়ে তোমার কমে। তাহলে দ্রাব্যতা উষ্ণতা বাড়ার সঙ্গে সঙ্গে আবার কী হচ্ছে, উষ্ণতা বাড়ার সাথে সাথে কমতেও পারে। তাদের ব্যতিক্রম হচ্ছে উদাহরণ এটা। আবার উষ্ণতা বৃদ্ধিতে সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা খুব কম বাড়ে, অর্থাৎ প্রায় একই থাকে। সোডিয়াম ক্লোরাইড যেটা খাবার লবণ, তার দ্রাব্যতা কিন্তু উষ্ণতা বাড়ার সাথে সাথে বাড়ে না। গ্লোবাল লবণের সংখ্যাটা মুখস্থ রাখে, কী বলেছে দেখো, Na2SO4 10H2O, 10 অণু জল। এটা একটা কেলাসাকার পদার্থ, কারণ জল থাকলে কেলাসাকার পদার্থ হয়ে যাবে। তাহলে গ্লোবাল লবণের সংখ্যা হচ্ছে Na2SO4 10H2O। দ্রাব্যতা কত, উষ্ণতা বাড়ালে প্রথমে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি পায়। পরে আবার 32 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড উপরে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমে। তাহলে গ্লোবাল লবণ হচ্ছে এমন একটা ব্যতিক্রম, যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা বাড়বে। আবার 32-এর পরে কী হয়ে যাবে, 32.4 ডিগ্রি সেন্টিগ্রেড পরে দ্রাব্যতা কিন্তু কমে যাবে। ঠিক আছে, এটা হচ্ছে এক্সেপশনাল। আচ্ছা, এবার কঠিন পদার্থ যতগুলো পড়লাম, কঠিন পদার্থের দ্রাব্যতা তরলের ক্ষেত্রে। এবার চাপের, ওটা উষ্ণতার প্রভাব পড়লাম। এবার চাপের প্রভাব কী আছে দেখো, যে তরল দ্রাবকের মধ্যে কঠিন বা তরল দ্রাবের দ্রাব্যতার ওপর চাপের কোনো প্রভাব নেই। তরলের মধ্যে তুমি কঠিন মেশাও অথবা তরলের মধ্যে তুমি তরল মেশাও, তাহলে তার ক্ষেত্রে দ্রাব্যতার চাপের ক্ষেত্রে কোনো রকম প্রভাব নেই।
কোনো একটা তরল পদার্থের মধ্যে তুমি কঠিন মেশাও অথবা কোনো তরল পদার্থের মধ্যে তুমি তরল মেশাও, তাহলে দ্রাব্যতার কোনো প্রভাব পড়বে না চাপের উপর। চাপ যদি বাড়াও অথবা কমাও একই রকম দ্রাব্যতা থাকবে, কোনো রকম চেঞ্জ হবে না। কিন্তু উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা বাড়তেও পারে, কমতেও পারে, প্রথমে বেড়ে পরে কমতে পারে। ঠিক আছে, প্রথমে বেড়ে পরে কমতে পারে, সেটা হচ্ছে গিয়ে গ্লোবাল লবণ। Na2 কী বললাম সংকেতটা, Na2SO4 10H2O। 32 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত তোমার দ্রাব্যতা বাড়বে, তারপরে আবার কমে যাবে। সোডিয়াম ক্লোরাইডের দ্রাব্যতা খুব কম বাড়ে। আবার এখানে পড়লাম যে দ্রাব্যতা কমে, সেটা হচ্ছে গিয়ে তোমার পলিচুন নাকি ক্যালসিয়াম হাইড্রক্সাইড COH2। আর একটা বললাম সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট। উষ্ণতা বৃদ্ধির সাথে সাথে দ্রাব্যতা কমে, এগুলো একটু মনে রাখবে। ম্যাগনেসিয়াম সালফেট বলছি, কী যেন ছিল ওটা, হ্যাঁ ক্যালসিয়াম সালফেট। আচ্ছা, এরপরে আর একটা জিনিস বলেছে যে তরলে কি তোমরা এনার্জি পাচ্ছ না, বেশ বলেছে তরলে। এবার আমরা তো কঠিনে তরল মেশাই, তরলে কঠিন মেশালাম, এবার তরলে গ্যাস মেশাবো। তাহলে তরলে যদি গ্যাস মেশাও তাহলে ক্ষেত্রে দ্রাব্যতার প্রভাব দেখে নাও। এমনি তরলে তোমরা কার্বন ডাইঅক্সাইড মেশাতে পারবে? এমনি তরলে কার্বন ডাইঅক্সাইড যতটা মিশবে, তুমি যদি টেম্পারেচার বাড়াও, সেটা আমি ভুল বলছি, দাঁড়াও, চাপ যদি বাড়াও, এই যে চাপের যেটা প্রভাব সেটা পড়ছি, দেখবে চাপ প্রয়োগ করে কিন্তু কার্বন ডাইঅক্সাইড মেশানো হয় জলের ভেতরে। এই যে কোকাকোলাগুলোর বোতলে কিন্তু ওইরকমভাবে কার্বন ডাইঅক্সাইড মেশানো হয় চাপ প্রয়োগ করে। যার হ্যাঁ ছেড়ে দেবো এক্ষুনি, আর 1 মিনিট। আচ্ছা, উষ্ণতার প্রভাব কী বলেছে দেখো তো, যে তরলে গ্যাসের দ্রাব্যতা উষ্ণতার এবং চাপের প্রভাব কী বলেছে, যে উষ্ণতা বৃদ্ধিতে তরলের গ্যাসের দ্রাব্যতা কমে। উষ্ণতা যদি আমরা বৃদ্ধি করি তাহলে তরলে গ্যাসের কী হবে, দ্রাব্যতা কমবে, এবং উষ্ণতা হ্রাসের দ্রাব্যতা আবার বাড়ে। যে উষ্ণতা বৃদ্ধিতে দ্রবণে দ্রবীভূত গ্যাস বেরিয়ে যায়, যখন আমরা উষ্ণতা বৃদ্ধি করব তখন গ্যাসটা কী হচ্ছে, তোমার দ্রবীভূত গ্যাসটা বেরিয়ে যায়। যেমন সাধারণ উষ্ণতায় জলে কার্বন ডাইঅক্সাইড কিছুটা দ্রাব্য, এই দ্রবণকে ফোটালে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে যায়। সেই জন্য আমরা বললাম যে তরলে তুমি যদি গ্যাস মেশাও তাহলে উষ্ণতা বাড়ালে দ্রাব্যতা কমবে, আর উষ্ণতা কমলে দ্রাব্যতা বাড়বে। কিন্তু চাপের প্রভাব কী আছে দেখো, যে চাপের পরিবর্তনে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বাড়ে। চাপ বাড়ালে তরলের মধ্যে গ্যাসের দ্রাব্যতা বৃদ্ধি পায় এবং চাপ কমলে দ্রাব্যতা কমে যায়। ঠিক আছে, এখানে দ্রাব্যতা লেখো যেটা দেওয়া আছে সেগুলো তোমরা দেখবে। সাইডে যে সমস্ত জিনিস বক্স করে লেখা আছে সেগুলো অবশ্যই পড়বে। এর পরের দিন আমরা কেলাসনটা পড়বো আর MCQ কোশ্চেনগুলো করবো, আর অ্যাসিড ক্ষার লবণ পড়বো কেমিস্ট্রির। ঠিক আছে, কেমিস্ট্রি অ্যাসিড ক্ষার লবণ খুব ইম্পর্টেন্ট, অ্যাসিড ক্ষার লবণ থেকে কোশ্চেন আসতে পারে। আজকে ছেড়ে দাও।